বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা লেকচার 1 নিয়ে পড়ব। লেকচার 1 এর মধ্যে প্রথম দিকে আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সাথে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে যেগুলো হয়তো তোমাদের কাছে একটু বিরক্তিকর মনে হবে, কিন্তু আস্তে আস্তে তোমাদের আমরা যখন ম্যাথমেটিক্যাল জিনিসগুলোর দিকে যাব তোমাদের ভালো লাগা শুরু করবে। বিশেষ ঘোষণা হচ্ছে, তোমরা এই পুরো ক্লাসটা করবে, করার পরে এই ক্লাসটা সুন্দর করে ক্লাস নোট করে নোট খাতাটা সহ যদি তুমি আমার অফিসে এসে দেখাতে পারো তাহলে তোমার জন্য সুন্দর একটা গিফট থাকবে। সাথে এই লেকচারগুলোর জন্য বিগত বছরে কি কি প্রশ্ন পরীক্ষা আসছে এবং কি কি প্রশ্নগুলো অ্যাডমিশনের প্রশ্ন আসছে সেই প্রশ্ন উত্তরের জন্য একটা সুন্দর শীট তোমাকে আমরা অফিস থেকে প্রোভাইড করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা প্রথমেই ভেক্টর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা ভেক্টরের মধ্যে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে রাশি। রাশি দিয়ে আমরা শুরু করব। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে তোমার রাশি, সেটাই হচ্ছে রাশি। এখন রাশির অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন আমরা বলতে পারি মান এবং দিকের উপর ভিত্তি করে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আবার মৌলিকতার উপর ভিত্তি করেও আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। এটা অন্য কনসেপ্ট, যে সেটা হচ্ছে মৌলিক রাশি, যৌগিক রাশি, যেটা তোমরা 9-10-এ পড়ে এসছো। এছাড়াও রাশি আরো অনেক ধরনের রাশি আছে। যেমন উচ্চতর দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে স্কেলার রাশি, ভেক্টর রাশি, আরেকটা আছে টেনসর রাশি। তো আমরা ইন্টারমিডিয়েটে যে বিষয়টা যে সিলেবাসের মধ্যে যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা পড়বো। প্রথমে আমাদের এখানে যে জিনিসটা নিয়ে পড়বো, চ্যাপ্টারের নাম যেহেতু ভেক্টর, তাহলে আমি মান ও দিকের উপর ভিত্তি করে দিকের উপর ভিত্তি করে আমরা এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করব। তার মধ্যে একটা হচ্ছে তোমার স্কেলার রাশি, আরেকটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। সুতরাং মান ও দিকের উপর ভিত্তি করে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে স্কেলার রাশির ক্ষেত্রে আমরা বলতে পারবো শুধুমাত্র তার যে সকল রাশি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, শুধুমাত্র যাকে আমরা মান দ্বারা প্রকাশ করব, শুধু মানেই যথেষ্ট, শুধু মান আছে কিন্তু দিকের প্রয়োজন নাই। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমার কি লাগবে? তাকে প্রকাশ করার জন্য আমার মানও লাগবে এবং তাকে প্রকাশ করার জন্য দিকও লাগবে, উভয়ই লাগবে। মান এবং দিক উভয়ই প্রয়োজন, তাকে আমরা কি বলবো? ভেক্টর রাশি বলবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানেই যথেষ্ট, তাকে স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি কোনটা? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন, তাকে আমরা ভেক্টর রাশি বলি। সিম্পল কথা। তো আমার কিন্তু রাশির আরো প্রকারভেদ আছে বলছি, সেটা হচ্ছে টেনসর রাশি, সেটার দিকে আমরা যাচ্ছি না। আবার 9-10-এ তোমরা পড়ে আসছো, রাশি হচ্ছে মৌলিকতার উপর ভিত্তি করে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা ছিল মৌলিক রাশি, আরেকটা ছিল যৌগিক রাশি। সেই বিষয় সম্পর্কে তোমরা অলরেডি অবগত আছো। তাহলে আমরা আজকে ভেক্টর নিয়ে পড়তে যাচ্ছি। সুতরাং ভেক্টর এবং স্কেলার রাশির মধ্যে কিছু বাস্তবিক উদাহরণের কথা আমরা বলবো। ভেক্টর রাশি কোনটা বলছি? যাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন। যেমন আমি যদি তোমাকে বলি ভেক্টর রাশির ক্ষেত্রে সরণ একটা ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার রাশি। সেই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, মনে করো এটা একটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে একটা বস্তু কণা চলা শুরু করেছে, মনে করো এটা হচ্ছে এক বিন্দু, এখান থেকে চলে সেইখান থেকে এতটুকু পর্যন্ত গেল, ফাইনালি এখানে আসলো। এই যে এটা হচ্ছে বি বিন্দু, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। তাহলে এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব, বাট তার স্পষ্ট দিক আছে। সো এটাকে আমরা বলবো এ বি যে ভেক্টরটা আছে, এটাকে আমরা বলবো কি? সরণ ভেক্টর। তাকে আমরা বলবো সরণ ভেক্টর। তার মানে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাকে প্রকাশ করার জন্য এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত তার মান আছে, তার একটা কি আছে? দিকও আছে। তার মানে এটার জন্য আমার যে দৈর্ঘ্যটা, এ বি এর যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে তার মান বুঝায় এবং এ থেকে বি পর্যন্ত, এ টু বি সেটা তার দিক বুঝায়,
আবার আমরা যদি বলি দূরত্ব, দূরত্বের ক্ষেত্রে মনে করো একটা বস্তু এ বিন্দু থেকে চলা শুরু করে সে এরকম করে করে এরকম করে করে চলে চলে সে এই বিন্দুতে আসলো, এই বিন্দুতে আসলো। সেই ক্ষেত্রে সে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তার কোনো স্পষ্ট কোনো দিক নাই, স্পষ্ট কোনো দিক নেই, স্পেসিফিক কোনো দিক নেই। ধরে নিচ্ছি এ থেকে বি পর্যন্ত সে 200 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে, তার শুধুমাত্র কি আছে এই ক্ষেত্রে মান আছে। সুতরাং এই এ থেকে বি পর্যন্ত এটার শুধুমাত্র 200 মিটার একটা মান আছে, তাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়েছে। সুতরাং এটা হচ্ছে এই যে এ বিটা হচ্ছে একটা দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো, এই দূরত্বটাকে আমরা বলবো কি স্কেলার রাশি, এই যে স্কেলার রাশি। আর এটা হচ্ছে তোমার কি ভেক্টর রাশি। ঠিক আছে, কিভাবে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, যেমন বল, বল যে আমরা প্রয়োগ করব, কোন দিকে প্রয়োগ করব, একটা নির্দিষ্ট বল আমি প্রয়োগ করব, কোন দিকে প্রয়োগ করব সেটা কিন্তু অবশ্যই দরকার আছে। কিন্তু আমি যে কাজ করব, কাজ কাজ কোন দিক হয়ে কাজটা করব সেই দিকের প্রয়োজন নাই। সো বল হচ্ছে ভেক্টর রাশি আর কাজ হচ্ছে স্কেলার রাশি। সুতরাং ভেক্টর রাশির জন্য মান এবং দিক দুইটাই দরকার আছে, স্কেলার রাশির জন্য শুধুমাত্র মানই আমার যথেষ্ট। এবার আমরা কিছু ভেক্টর রাশির উদাহরণ পড়ব। ভেক্টর রাশি এরকম, আমি অলরেডি দুইটা ভেক্টর রাশির কথা বলছি, সরণ, বল। আবার দুটি স্কেলার রাশির কথা বলছি, দূরত্ব, কাজ। অলরেডি আমার কথার মধ্যে দুইটা দুইটা করে ভেক্টর রাশি এবং দুটি স্কেলার রাশি বলে ফেলেছি। কিন্তু এখানে আমি চেষ্টা করব সাধারণত এখানে এই যে লাইনটা দিয়ে আমি অনেকগুলো ভেক্টর রাশিকে একত্রে বলে ফেলতে পারবো। এই ভেক্টর রাশিগুলো ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। সেক্ষেত্রে ভবের সম এখানে ভ দিয়ে আমরা বলতে পারি ভরবেগ, ভরবেগ। তারপর ব্যাগ দিয়ে আমি বলতে পারি, বে দিয়ে আমি বলতে পারি ব্যাগ। তারপর হচ্ছে স দিয়ে আমি বলতে পারি সরণ। তারপর হচ্ছে ব দিয়ে আমরা বলতে পারি বল। এগুলো সবগুলো আমি ভেক্টর রাশির উদাহরণের কথা বলছি। তারপর হচ্ছে প্রাবল্য, প্র দিয়ে আমরা বলতে পারবো প্রাবল্য, প্রাবল্য। তবে প্রাবল্য কোনো নির্দিষ্ট রাশি নয়, তবে প্রাবল্য যে সকল রাশির সাথে থাকবে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। তাহলে এটা হচ্ছে যার সাথে যে সকল রাশির সাথে প্রাবল্য কথাটা থাকবে সেটাই ভেক্টর রাশি। তারপর আমরা আরো বলতে পারি যে ও, ও হচ্ছে ওজন, ওজন ভেক্টর রাশি। ত হচ্ছে তোমার ত্বরণ, ত্বরণ। তারপর ম, ম হচ্ছে মন্দন, ম হচ্ছে মন্দন। তারপর আমরা বলতে পারি ভ, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি ভ্রামক। তবে ভ্রামকও কোনো কি নয় যে কোনো স্পেসিফিক কোনো রাশি নয়, তবে ভ্রামক যেই সব রাশির সাথে থাকবে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। একটু ব্যতিক্রম আছে, সেটা নিয়ে পরের স্লাইডে কথা বলছি। সেই ক্ষেত্রে দেখো দন্তা স যেটা আছে সেটা দিয়ে আমরা বলবো সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো হচ্ছে সপ্তম অধ্যায়। তারপর আমরা বলতে পারি যে কত, ক, ক হচ্ছে তোমার কার্ল, কার্ল। তারপর হচ্ছে ত, ত হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ, তড়িৎ ক্ষেত্র। তারপর হচ্ছে আমরা বলতে পারবো গ্রেডের, এখান থেকে আমরা বলতে পারবো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। এটাও আমরা গ্রেডিয়েন্ট, এটা আমরা পড়বো ভেক্টরের লাস্টে, গ্রেডিয়েন্ট। এবং প্র দিয়ে আমরা বলতে পারবো পৃষ্ঠটান, কে মনে রাখবো পৃষ্ঠটান সম্পর্কে আমরা পড়বো, সেটা হচ্ছে তাও সপ্তম অধ্যায়। এবং ম দিয়ে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয়, মহাকর্ষীয় প্রাবল্য, প্রাবল্য। সুতরাং এই সব রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীতে ভেক্টর রাশির সংখ্যাটা স্কেলার রাশির চেয়ে কম। সুতরাং আমি যদি ভেক্টর রাশিগুলোকে জানতে পারি, এটা কিন্তু সাধারণত এর বাইরে আরো ভেক্টর থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এই ভেক্টরগুলো, এই রাশিগুলোর বাইরে যারা থাকবে তাদেরকে আমরা সচরাচর স্কেলার রাশি বলে দিতে পারি। চলো এখন একটা নোটের কথা বলি। একটু আগে আমি বলছি কিন্তু সকল প্রকার প্রাবল্য এবং ভ্রামক ভেক্টর রাশি, কিন্তু কিন্তু এই সকল প্রকার মানে প্রাবল্য এবং ভ্রামক যার সামনে, যার সাথে থাকবে সে ভেক্টর, কিন্তু তারা দুজন কোনো স্পেসিফিক কোনো রাশি নয়। এবার আমি যদি বলি ভ্রামক, ভ্রামক, ভ্রামকের ক্ষেত্রে যেমন তড়িৎ প্রাবল্য, হ্যাঁ, চৌম্বক প্রাবল্য, তারপর মহাকর্ষীয় প্রাবল্য তো অলরেডি বলছি, সেগুলো ভেক্টর রাশি। আবার ভ্রামক, ভ্রামক কথাটার কথা যদি আমি বলি, ভ্রামক, বলের ভ্রামক ভেক্টর রাশি। তারপর হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেও কিন্তু ভেক্টর রাশি। দ্যাট মিনস প্রাবল্য এবং ভেক্টর যে সকল রাশির সাথে থাকবে তারা ভেক্টর। কিন্তু একটা ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি নয়, সে স্কেলার। তুমি বলো কেন?
সেটাও আমরা বিস্তারিত পড়বো চতুর্থতে। তবে একটু বলে দিই, জড়তা পরিমাপ করি আমরা কি দিয়ে? ভরের মাধ্যমে। ভর কোন রাশি? স্কেলার রাশি। সো জড়তার ভ্রামক সেটা স্কেলার রাশি, সেটা মনে রাখতে হবে, এটা ব্যতিক্রম। আর বাকি সকল ভ্রামক কিন্তু ভেক্টর রাশি। এবার গুরুত্বপূর্ণ কিছু স্কেলার রাশির কথা বলি। অনেকগুলো স্কেলার রাশি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কেন বলছি, এগুলো বেশি পরীক্ষায় আসছে। যেমন তড়িৎ বিভব, দ্রুতি, কাচ, তাপমাত্রা, এগুলো প্রকাশ করার জন্য শুধুমাত্র মানেই যথেষ্ট, কোনো দিকের প্রয়োজন নেই। এই ছিল যে আমাদের ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ সম্পর্কিত। পরীক্ষায় এমসিকিউতে কিন্তু একটা এমসিকিউ আসে, তুমি দেখবে যে একটা এমসিকিউ কিরকম, যে কোনটি স্কেলার রাশি, কোনটি ভেক্টর রাশি, কোনটি স্কেলার রাশি নয়, কোনটি ভেক্টর রাশি নয়, এই টাইপের কিন্তু কিছু প্রশ্ন এমসিকিউর জন্য আসে। সেগুলোর ক্ষেত্রে এই সব জিনিসগুলো আমাদের দরকার হবে। চলো তাইলে আমরা সামনের দিকে আগাই। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা যে ভেক্টর করছি, এই ভেক্টর রাশিগুলোকে আমি কিভাবে প্রকাশ করব? ভেক্টর রাশির প্রকাশকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে লৈকিক অর্থে লিখে কিভাবে প্রকাশ করব, আরেকটা হচ্ছে জ্যামিতিক ভাবে আমরা কিভাবে প্রকাশ করব। প্রথমে আসি আমরা লৈকিক রূপ লিখে কিভাবে প্রকাশ করব। আরেকটা হচ্ছে এই পাশে আমি দেখাবো তোমাকে জ্যামিতিক রূপ। হ্যাঁ, চল প্রথমে আমরা আমির ইসহাক স্যারের বইয়ের মতো করে যদি বলি, লৈকিক রূপের ক্ষেত্রে আমরা কি করব দেখো। লৈকিক রূপ, হ্যাঁ, চারটা নিয়মে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। কয়টা নিয়ম? চারটে নিয়মে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নিয়মগুলো কি কি একটু দেখি আমরা। প্রথমে এক নাম্বারে আমি যদি কোনো একটা ভেক্টরকে লিখে প্রকাশ করতে চাই, মনে করে এটা ভেক্টরের উপর আমরা একটা তীর চিহ্ন দিব। কি দিব? একটা তীর চিহ্ন দিব। এটা হচ্ছে আমার ভেক্টর প্রকাশ। এই পাশে আমি লিখবো ভেক্টর প্রকাশ, আর এই পাশে আমি লিখবো ভেক্টরের মান প্রকাশ। কিভাবে করব? লিখে কিভাবে করব? প্রথমে আমরা বলতে যাচ্ছি খেয়াল করো, যে মনে করে একটা অক্ষর আমি লিখলাম এ ভেক্টর, তাহলে উপরে আমি তীর চিহ্ন দিব। এটা দিয়ে আমি ভেক্টর প্রকাশ করছি। এটার মধ্যে মানও আছে, এটার মধ্যে দিকও আছে। আবার এটাকে যদি আমি বলি যে ভেক্টরের মান কিভাবে প্রকাশ করব, ভেক্টর চিহ্ন, এই ভেক্টরটা লিখে তার দুই পাশে দুইটা খাড়া দাগ দিয়ে দিব। এটাকে আমরা আবার অনেক মডুলাসও বলি, কিন্তু দরকার নেই। আমি ইসহাক স্যারের বইতে বলছি কি যে এটা হচ্ছে খাড়া দাগ, দুইটা খাড়া দাগ। এবার আসো 2 নম্বরে আসো। এই একটা অক্ষরকে নিচে দাগ দিয়েও আমি ভেক্টর প্রকাশ করতে পারি। আর এটাকে ভেক্টর এর মান কিভাবে প্রকাশ করব, যে নিচে দাগ দিয়ে দুইটা খাড়া দাগ দিয়ে দিব, নিচে দাগ দিয়ে দুইটা খাড়া, তার মানে এটা ভেক্টরটা মান। 3 নম্বরে আসো। এই যে একটা অক্ষর লিখে তার উপরে জাস্ট একটা দাগ দিয়েও কিন্তু আমরা কি প্রকাশ করতে পারি? ভেক্টরকে প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে এই ভেক্টরটাকে আমরা কি করব, এই ভেক্টরটাকে এভাবে দিয়ে দাগ দিয়ে আমরা দুই পাশে দুইটা খাড়া দাগ দিয়ে দেব। এটা দিয়ে আমরা এই ভেক্টরটার মান বুঝাবো। সিম্পলি লাস্ট একদম যে কোনো একটা অক্ষরকে মোটা করে লিখে সেটাকেও আমি ভেক্টর প্রকাশ করতে পারি, এবং শুধু অক্ষরটা লিখেও কিন্তু আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। তুমি দেখো সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বহুল প্রচলিত হচ্ছে 1 নাম্বার লাইনটা, 1 নাম্বারটা। 2য় নাম্বারটা এত বেশি ইউজ করা হয় না, কারণ গুরুত্ব বোঝানোর জন্য নিচে দাগ দেওয়া হয় অনেক ক্ষেত্রে, সেজন্য এটা এত বেশি ইউজেবল না। তারপর গড় বোঝানোর জন্য কিন্তু কোনো একটা অক্ষরের উপর জাস্ট একটা বার টানা হয়, সেটা গড় বোঝানোর জন্য এটা ইউজ করা হয়, সেজন্য এটাও এত বেশি বহুল প্রচলিত নয়। আর এটা তো লিখতেও সুবিধা, কারণ আমরা যখন লিখতে যাই তখন কোনটা মোটা কোনটা চিকন সেটা আসলে অসুবিধা হয়ে যায় দেখতে, তখন কোনটা ভেক্টর আর কোনটা ভেক্টরটার মান সেটা বুঝতে কষ্ট হয়ে যায়, সেজন্য এটাও এত বেশি প্রচলিত নয়। তাহলে আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোনটা? ওই যে উপরেরটা। তবে এগুলো দিয়ে ইউজ করলে এগুলা ভুল হবে না। আচ্ছা, এগুলো হচ্ছে লৈকিক রূপ। এবার আমরা যাব জ্যামিতিক রূপের মধ্যে যাব। জ্যামিতিক রূপটা কিরকম? মনে করো আমরা বললাম কি এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এই এ বিন্দুটাকে আমরা বলবো পাদবিন্দু, এবং বি বিন্দুটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। আচ্ছা, এখন এ থেকে বি পর্যন্ত এটার মান, এটার দৈর্ঘ্য যেটা আছে এ বি এর দৈর্ঘ্য যেটা আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে আসলে মান বোঝায়। আর এ থেকে বি এ টু বি যে তীর চিহ্ন আছে
যে তীর চিহ্ন আছে এটা দিয়ে আসলে আমরা কি বুঝাবো, এর দিক বুঝাবো। এ টু বি, এ টু বি নির্দেশ করে কি, এ টু বি হচ্ছে দিক নির্দেশ করে, দিক নির্দেশ করে। এ টু বি তার দিক নির্দেশ করে। আর এটা পাদবিন্দু, তার মানে কোন একটা ভেক্টরের পা, আর বি হচ্ছে শীর্ষবিন্দু, তার মানে এটা হচ্ছে মাথা। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি আমি একটু একটু যদি রিক্যাপ করি জিনিসটাকে, বলছি দেখো, মনে করো আমাকে বলা হয়েছে 2 নিউটন বল। তাই 2 নিউটন বলটা যদি এরকম হয়, 2 নিউটন বলটা যদি আমার এইরকম হয়, তাহলে 3 নিউটন বল সেই ক্ষেত্রে অবশ্যই তাকে এইরকম হইতে হবে, এইরকম হইতে হবে। কিরকম, যে 3 নিউটন বলটা এরকম, তার দিক আছে, মান আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা যে মান, এই মান, আর এখান থেকে এতটুকু পর্যন্ত এই মান, হ্যাঁ, এটা 2 আর এটা হচ্ছে 3, অপেক্ষাকৃত একটু বড় হবে কারণ দৈর্ঘ্য দিয়ে মান নির্দেশ করে বলছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জ্যামিতিক রূপ। জ্যামিতিক রূপের মধ্যে পাদবিন্দু শীর্ষবিন্দু আমরা চিনলাম, তারপর তার মান সম্পর্কে একটা আইডিয়া দিলাম, তার দিক সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এবার আমরা সামনের দিকে আগে আমরা আরো দুইটা বেসিক জিনিস শিখবো, কারণ সামনের দিকে আমাদের সেগুলো দরকার। কিরকম, ভেক্টরের স্থানান্তর সেটার ক্ষেত্রে আমরা যদি বলি, মনে করো ভেক্টরের স্থানান্তর বলতে আমরা যদি এটা একটা ধারক রেখা বললাম, এটা একটা ধারক রেখা বললাম, এই ধারক রেখা বরাবর এখান থেকে এই বরাবর এখানে একটা ভেক্টর আছে সাপোজ, এবং এখানে একটা ভেক্টর আছে। আমি বললাম কি এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে এক জায়গা থেকে আমি অন্য জায়গায় শিফট করতে পারবো, তবে শর্ত হচ্ছে মান ও দিক, মান ও দিক ঠিক থাকতে হবে। মান ও দিক ঠিক রেখে ভেক্টর শিফটিং করা যাবে, ভেক্টর শিফটিং করা যাবে, শিফটিং করা যাবে। সেই ক্ষেত্রে আমরা বলি যে কিরকম, এখানে আমি যদি বলি এই যে বি ভেক্টর, এই যে বি ভেক্টর এটা কেন আসছে, অথবা এ ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে আমি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো, এখানে নিয়ে যেতে পারবো, এখানে নিয়ে যেতে পারবো। তবে কথা হচ্ছে তার মান এবং দিক ঠিক রাখতে হবে। মান বলতে কোনটা, তার দৈর্ঘ্যটাই হচ্ছে মান বুঝায়, একটু আগে বলছি আমরা। তার দিক হচ্ছে সাপোজ এই বরাবর, এই দিকটা চেঞ্জ করা যাবে না, দিক চেঞ্জ করা যাবে না, আবার মানও চেঞ্জ করা যাবে না, মান ছোট বড় করা যাবে না। সেই ক্ষেত্রে এক জায়গা থেকে ভেক্টরকে আরেক জায়গায় শিফটিং করা যাবে। এবার এই জিনিসটা যদি আমি বুঝি, সেক্ষেত্রে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে এই ভেক্টর শিফটিংটা আমরা ইউজ করব। কিরকম, মনে করো আমি বললাম কি এখান থেকে এই বরাবর একটা কি আছে, এখান থেকে এই বরাবর একটা ধারক রেখা আছে, এবং এখান থেকে এই বরাবর আরেকটা ধারক রেখা আছে। আমি বললাম আমার এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ভেক্টর আছে, এবং এখান থেকে এই বরাবর আরেকটা ভেক্টর আছে। সাপোজ এই ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ আমি এটা বলে দিতে পারবো। এখানে আমি মধ্যবর্তী কোণ বলতে পারলাম সাপোজ 60 ডিগ্রি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চিত্রটাকে যদি আবারও একইভাবে চিন্তা করি, দেখো এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, দেখো এখন আমি তোমাকে বললাম যে আমার এ ভেক্টরটা এরকম আছে এবং বি ভেক্টরটা আমার এরকম আছে, এইরকম আছে। সেই ক্ষেত্রে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এখানে যে কোণটা আছে 60 ডিগ্রি, এটা কিন্তু এখন ওই মধ্যবর্তী কোণ আলফা, এই কোণটা কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী কোণ নয়। কেন? মধ্যবর্তী কোণ হওয়ার জন্য শর্ত হচ্ছে পাদবিন্দু, দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় হতে হবে, এবং দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু এক জায়গায় হতে হবে, একই জায়গায় হতে হবে। তাহলে আমি দেখি এখানে আমার এই জায়গার মধ্যে এ ভেক্টরের পাদবিন্দু যেখানে, বি ভেক্টরের পাদবিন্দু সেখানে, তাহলে এটা মধ্যবর্তী কোণ, এটাতে কোনো ভুল নাই। বাট এ ভেক্টর যেদিকে, বি ভেক্টর কিন্তু তার বিপরীত দিকে, মানে এ ভেক্টরের পাদবিন্দু যেখানে, বি ভেক্টরের শীর্ষবিন্দু কিন্তু ওখানে। তার মানে পা মাথা সেটা মিলে নাই, একটা পা আর একটা মাথা। সো এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ এটাকে বলা যাবে না। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব? নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি হয় দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু এক জায়গায় আনবো, অথবা পাদবিন্দু এক জায়গায় আনবো। সেটা করার জন্য আমরা কি করব, এই যে এখানে
এই যে এখানে সাপোজ আমি যদি বলি এই ভেক্টরটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, তাহলে এখন কি হয়েছে দেখো, যে ভেক্টরটা আর এখানে নাই, এইখানে চলে আসছে। তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দু বি ভেক্টরের শীর্ষবিন্দু এখন একই জায়গায়, তাহলে এটা হচ্ছে তার মধ্যবর্তী কোণ। তো আমি জানি টোটাল এখান থেকে এতটুকু পর্যন্ত এই পুরো কোণটা হচ্ছে 180। তার থেকে যদি 60 বাদ যায় তাহলে এখানে হচ্ছে 100 কত, এখানে হচ্ছে আমার 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিটাই হচ্ছে আমার এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ঠিক একই জিনিসটা আমি আরো একভাবে দেখাতে পারি। সেটা হচ্ছে কিরকম, দেখো মনে করো ভেক্টরটা এখানে আছে, এবার আমি যদি বি ভেক্টরটাকে এখান থেকে শিফট করে এই জায়গায় নিয়ে আসতে পারবো। একটু আগে কিন্তু বলছি ভেক্টর শিফটিং এর ক্ষেত্রে মান এবং দিক রেখে একটা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। সেক্ষেত্রে আমি বি কে এখান থেকে এখানে নিয়ে আসছি। সো আমি এখন এ ভেক্টরের পাদবিন্দু যেখানে, বি ভেক্টরের পাদবিন্দু কিন্তু সেখানে, তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে এখন এটা। সো একইভাবে পুরো কোণটা হচ্ছে 180, তার থেকে 60 বাদ গেলে এই কোণটা হয় 120 ডিগ্রি। তার মানে যখন শীর্ষবিন্দু একই জায়গায় নিয়ে গিয়েছিলাম তখনও 120 ছিল, পাদবিন্দু যখন এক জায়গায় নিয়ে আসছি তখনও 120 হয়েছে। সুতরাং আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখার সময়, নির্ণয় করার সময় অবশ্যই এই বেসিকটা মাথায় রাখবো, আর ভেক্টরের স্থানান্তর করার সময় এই শর্তটা অবশ্যই মাথায় রাখবো। তাহলে আমরা সামনের দিকে আগাই। এই জিনিসটা যদি আমি বুঝি, এখন আমরা আরেকটা জিনিসে যাবো, সেটা হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। ভেক্টরের প্রকারভেদগুলো আসলে এত বেশি ম্যাথমেটিক্যালের জন্য দরকার নেই, তবে এইচএসসি পরীক্ষার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আর বেসিক জিনিস জানার জন্য অবশ্যই প্রকারভেদ সম্পর্কে তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে প্রকারভেদগুলো মূল থিমগুলো আমি তোমাকে ধরাই দিচ্ছি, খেয়াল করো। প্রথমে অনেকগুলো ভেক্টরের প্রকারভেদ আছে আমাদের বইয়ের পাঠ্য বই অনুসারে, তবে আমরা যেগুলো বেশি দরকার হবে, যেগুলো পরীক্ষায় বেশি আসবে, সেই সব বিষয়গুলো নিয়ে যাব, তবে কম নয়, অনেকগুলোই দেখাবো। চলো প্রথমে শূন্য ভেক্টরের ক্ষেত্রে আসি। শূন্য ভেক্টর, একক ভেক্টর, এগুলো হচ্ছে স্পেশাল ভেক্টর। কিরকম? শূন্য ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টরের মান শূন্য হবে। মান কি হবে? মান হবে শূন্য। এবং এই শূন্য ভেক্টরের দিক সুনির্দিষ্ট কোনো দিক নাই, এটার সুনির্দিষ্ট দিক নেই। এবং এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে জিরো লিখে নিচে দাগ দিব, অথবা শুধুমাত্র জিরো লিখেও শূন্য ভেক্টরকে আমি প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে স্যার, যে আপনি একটু আগে বলছেন ভেক্টরকে প্রকাশ করার জন্য মানও দরকার হয়, দিকও দরকার হয়, তাহলে এটার মধ্যে তো মানও নাই, দিকও নাই, সেই ক্ষেত্রে এটাকে কেন ভেক্টর বলবো? একটা জিনিস খেয়াল করি। মনে করো আমাকে যদি কোনো একটা বস্তুর কথা যদি আমি বলি, এই বস্তুটাকে এদিক বরাবর আমি 10 নিউটন বল দিয়ে টানছি, এদিক বরাবর 10 নিউটন বল দিয়ে টানছি, সমান সমান বল, তবে বিপরীত দিকে। সেই ক্ষেত্রে আমরা নর্মালি কমন সেন্স দিয়ে জানি এই বস্তুটা 10 নিউটন বলকে প্রশমিত করবে, নিষ্ক্রিয় করবে, এবং বস্তুটা কোনো দিকে যাবে না। অর্থাৎ বস্তুর উপর লব্ধি বল কি হচ্ছে? শূন্য হচ্ছে। সেই ক্ষেত্রে F net ইকুয়াল 10 নিউটন মাইনাস 10 নিউটন ইকুয়াল 0 নিউটন। তার মানে এই যে 0 নিউটন, এটা কিন্তু দুইটা ভেক্টরকে বিয়োগ করার পরে আমি আর কিচ্ছু পাচ্ছি না, 0 নিউটন পাচ্ছি। এই 0 নিউটনকে প্রকাশ করার জন্যই আমার শূন্য ভেক্টরটা দরকার হয়। তাহলে এখন আমাকে যদি বলে শূন্য ভেক্টর কাকে বলে, আমরা বলবো কি, সংজ্ঞাটা কিভাবে বলবো? যে ভেক্টরের মান শূন্য এবং কোনো সুনির্দিষ্ট দিক নাই, তাকে আমরা শূন্য ভেক্টর বলবো। শেষ। আচ্ছা, সেই ক্ষেত্রে এবার আসি আমরা একক ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি বলি যে একক ভেক্টর, যে ভেক্টরের মান এক একক, জাস্ট এক একক, সেই ক্ষেত্রে তাকে আমরা একক ভেক্টর বলবো। এবং তার দিক কি হবে? তার দিক হবে মূল ভেক্টরের অভিমুখে। আচ্ছা, কিরকম মূল ভেক্টরের অভিমুখে আমি একটু বলি। মনে করো এখান থেকে এই বরাবর এটা একটা এ ভেক্টর, এই এ ভেক্টর ইকুয়াল আমি বললাম 3i ক্যাপ অথবা 3 a ক্যাপ, এরকম করে বললাম। সেই ক্ষেত্রে এই এ ভেক্টরটাকে 3i ক্যাপ যদি হয়, এখান থেকে এতটুক পর্যন্ত একটা এ ক্যাপ, এখান থেকে এতটুক পর্যন্ত আরেকটা এ ক্যাপ, এবং এখান থেকে এতটুক পর্যন্ত আরেকটা এ ক্যাপ। তার মানে এ ক্যাপ মিলেই কিন্তু টোটাল মূল ভেক্টরে এটা গঠিত হয়েছে। তার মানে 3 এ ক্যাপ পেয়েছি আমরা। এখানে এ ক্যাপ যেটা আছে সেটা হচ্ছে একক ভেক্টর। এখন তুমি দেখো এ ভেক্টরের দিক যেদিকে
ওই মূল ভেক্টরের দিকটাও, মূল ভেক্টরের যে দিক, এই মূল ভেক্টরের দিকটাও কিন্তু একই দিক। সো আমি দিক বলতে পারি এক অ্যাপের দিক হচ্ছে একক ভেক্টর মানে হচ্ছে এক অ্যাপের দিক হচ্ছে মূল ভেক্টরের অভিমুখে, আর প্রত্যেকটা এক অ্যাপের মান হচ্ছে এক একক করে। সেক্ষেত্রে এই এক অ্যাপ আমরা কেমনে পাবো? আমরা যদি বলি যে কোনো একটা ভেক্টরকে, যে কোনো ভেক্টরকে যে কোনো ভেক্টরকে যে কোনো ভেক্টরকে যে কোনো ভেক্টরকে তার মান ধারা ভাগ করলে, তার মান ধারা ভাগ করলে ভাগ করলে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। একক ভেক্টর পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এক অ্যাপ যেটা আছে, এক অ্যাপ ইকুয়াল কি লিখবো, যে এ ভেক্টরকে তার মান ধারা ভাগ করে দিচ্ছি, 3 দ্বারা ভাগ করে দিচ্ছি। সেই ক্ষেত্রে এক অ্যাপ যেটা আছে সেটাকে আমরা বলবো 3 এক অ্যাপ, তাকে তার মান ধারা ভাগ করে দিচ্ছি, 3 যদি কাটা যায় তাহলে কি থাকে, এক অ্যাপ থাকে। সো আমি এটাকে এভাবে বলতে পারি, এই যে 3টা হচ্ছে এ ভেক্টরের মান। সো এই যে ভেক্টরটা আমি লিখলাম, লিখার পরে তার মান দিয়ে আমি তাকে ভাগ করে দিচ্ছি। এই যে এ ভেক্টরের মান হচ্ছে 3, এ ভেক্টর একটু আগে বলছি এ ভেক্টরের মান কিন্তু এই যে ভেক্টর লিখে তারপর দুইটা খাড়া থাকবে, তার মান কত, 3। ঠিক আছে, তো এই যে মান দিয়ে 3 দিয়ে ভাগ করে দিছি, আমি এক একটা পেয়ে গেছি। এবার এই যে একক ভেক্টরকে আমি কিভাবে প্রকাশ করব, প্রকাশটা কিভাবে করব, প্রকাশ করব কিভাবে? ইংরেজি ছোট হাতের অক্ষর, যে কোনো অক্ষর, যেমন এ ক্যাপ, বি ক্যাপ, সি ক্যাপ, ছোট হাতের অক্ষরের উপর টুপি পড়ালেই আমরা তাদেরকে কি বলবো, প্রত্যেকটাকে একক ভেক্টর বলবো। তাহলে এখন প্রশ্ন হতে পারে একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক একক এবং যার দিক মূল ভেক্টরের অভিমুখে, তাকে আমরা একক ভেক্টর বলবো। সেক্ষেত্রে আমরা একক ভেক্টর পাওয়ার জন্য যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে তার একক ভেক্টর আমরা পেয়ে যাবো। খুবই সুন্দর, বেসিক, খুবই সুন্দর। এই কয়েকটা তথ্য যদি তুমি দাও তাহলে জ্ঞানগুলোকে তুমি ফুল মার্কস পাবে। হ্যাঁ, এখান থেকে আবার কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, আমি পরে বলছি। সেক্ষেত্রে আমরা দুটো ভেক্টর শিখলাম, একটা হচ্ছে শূন্য ভেক্টর, আরেকটা হচ্ছে একক ভেক্টর। এবার আমরা যাব আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এখান থেকে এই বরাবর এটা হচ্ছে জেড অক্ষ। জেড অক্ষ আসলে এদিকে নয়, জেড অক্ষ হচ্ছে এখান থেকে এই বরাবর। সো আমি এভাবে বলতে পারি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, মানে এদিকে একটু আঁকা যাচ্ছে না সেজন্য এদিকে আঁকা হয়েছে। সুতরাং আবার আমরা এভাবেও বলতে পারি এটা যদি এক্স হয় অবশ্যই এটা হবে এক্স প্রাইম, এটা যদি ওয়াই হয় সেক্ষেত্রে এখান থেকে এই বরাবর এটা হবে ওয়াই প্রাইম, এবং এটা যদি জেড হয় তাহলে এখান থেকে এই বরাবর এটাকে আমরা বলবো জেড প্রাইম। সেক্ষেত্রে এটাকে আমি কি বলবো, ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে জেড প্রাইম। আচ্ছা, আমরা একটু আগে একক ভেক্টরের কথা বলেছি, ইংরেজি ছোট হাতের অক্ষরের উপর টুপি চিহ্ন বা ক্যাপ চিহ্ন পড়ালে তাদেরকে আমরা একক ভেক্টর বলবো। এখন এই যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে এটা ফিক্সড, এটাকে আমরা ইংরেজি ছোট হাতের অক্ষরের উপর টুপি চিহ্ন পড়াইছে আই ক্যাপ, তার মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর হচ্ছে আই ক্যাপ। আবার ওয়াই এক্সিস, ধনাত্মক ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে ইংরেজি ছোট হাতের অক্ষর জে ক্যাপ, জে এর উপর ক্যাপ, এবং জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ, কে ক্যাপ। তাহলে তুমি কমন সেন্স খাটাই বলো যে এক্স অক্ষ বরাবর যদি আই ক্যাপ হয় তাহলে এক্স প্রাইম বরাবর কি হবে, মাইনাস আই ক্যাপ। ওয়াই এক্সিস বরাবর যদি জে ক্যাপ হয় তাহলে ওয়াই প্রাইম বরাবর কি হবে, মাইনাস জে ক্যাপ। জেড এক্সিস বরাবর যদি কে ক্যাপ হয় তাহলে জেড প্রাইম বরাবর কি হবে, মাইনাস কে ক্যাপ। এতটুকু জিনিস আমরা বললাম। এখন কথা হচ্ছে আয়ত একক ভেক্টর কাকে বলবো? আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, এবং ধনাত্মক জেড এক্সিস বরাবর যথাক্রমে আমরা যদি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপকে ধনাত্মক, কিন্তু ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপকে একক ভেক্টর ধনাত্মক এক্স এক্সিস, ধনাত্মক ওয়াই এক্সিস এবং ধনাত্মক জেড এক্সিস বরাবর একক ভেক্টর যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপকে একত্রে, একত্রে আমরা কি বলবো, একত্রে এদেরকে একত্রে আয়ত একক ভেক্টর বলবো। আয়ত একক ভেক্টর, একক ভেক্টর বলা হয়। তার মানে এখান থেকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ধনাত্মক আই ক্যাপ, ধনাত্মক জে ক্যাপ এবং ধনাত্মক কে ক্যাপ, এগুলোকে আমরা বলবো একত্রে আয়ত একক ভেক্টর। আর এক্স এক্সিস বরাবর
মাস্ট একক ভেক্টর বা দিক প্রকাশ করতে গেলে আমি কি লিখবো? আই ক্যাপ। ওয়াই এক্সিস বরাবর দিক লিখতে গেলে আমি কি লিখবো? জে ক্যাপ। এবং জেড এক্সিস বরাবর দিক বা একক ভেক্টর লিখতে গেলে আমরা কি লিখবো? ক্যাপ। এতটুকু আমরা বুঝলাম। এবার অনেক ইম্পর্টেন্ট বেশি বেশি প্রশ্ন আসছে এখান থেকে। সেটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট। সেটার ক্ষেত্রে আমরা যাই, অবস্থান ভেক্টর কাকে বলবো? আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলছি। মনে করো এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এবং এটা হচ্ছে আমার জেড অক্ষ। সেক্ষেত্রে এক্স অক্ষ বললাম, ওয়াই অক্ষ বললাম, জেড অক্ষ বললাম। এই বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু ও। এই মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বলি, আগে মনে করো এই জায়গায় একটা পি বিন্দু আছে, পি বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এই পি বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করার জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করব তাকে আমরা বলবো ওই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। সেক্ষেত্রে এখানে যে ওপি ভেক্টরটা আছে, এই ওপি ভেক্টর যেটাকে আমরা আধারও প্রকাশ করি, এই ওপি ভেক্টরটাকে আমরা বলবো পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। আবার বলছি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর প্রকাশ করা হয় বা যে ভেক্টর ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো, তাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আমরা বলবো। সেই ক্ষেত্রে আবার আরো বলা যায় কি, এই অবস্থান ভেক্টরকে আবার ব্যাসার্ধ ভেক্টরও বলা যায়। আমি যদি সিম্পলি এই জিনিসটা যদি বুঝি, তাহলে আমি আরো একটা কথা বলি, সেটা হচ্ছে সাপোজ এখানে একটা কিউ বিন্দু আছে, কিউ বিন্দুটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। এই কিউ বিন্দুর অবস্থান নির্ণয় করব আমরা মূল বিন্দুর সাপেক্ষে। সেক্ষেত্রে মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর, এই যে ও কিউ ভেক্টর, সেটাকে আমরা বলবো কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করার জন্য যে ভেক্টর, সেটাকে বলবো আমরা কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। ফিনিশ। আচ্ছা, এটাকে আমরা আবার অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা যাবে। এবার আসি আমরা সমজাতীয় অনেকগুলো ভেক্টর নিয়ে কথা বলবো। সমজাতীয় ভেক্টর মানে কি স্যার? এখানে দেখো, মনে করো এখানে একটা ভেক্টর আছে এবং এখানে একটা ভেক্টর আছে, ভালো করে বুঝি। এখন এই ভেক্টরটা হচ্ছে সাপোজ এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর। আমি এ ভেক্টরকে দিয়ে যদি বল বুঝাই, বি ভেক্টরকে দিয়ে আমি ব্যাগ বুঝাতে পারবো না। এটা বল হলে অফকোর্স এটাও বল হবে। সেই ক্ষেত্রে এ এবং বি ভেক্টর দুটো হচ্ছে সমজাতীয় ভেক্টর। দুইটা একই বল, এ ভেক্টর নির্দেশকারী, এ ভেক্টর এবং বি ভেক্টর নির্দেশকারী ভেক্টর দুইটাই একই ভেক্টর হতে হবে। বল হলে বল, দুইটা ত্বরণ হলে দুইটাই ত্বরণ, সরণ হলে দুইটাই সরণ, এভাবে প্রকাশ করতে হবে। তখন ওই ভেক্টরগুলোকে আমরা বলবো সমজাতীয় ভেক্টর। এবার আসি সমজাতীয় এই ভেক্টরগুলোর মধ্যে সদৃশ ভেক্টরের মূল থিম হচ্ছে আমার তার দিক একই দিকে হতে হবে। দিক একই। কিরকম? দিক একই, তবে মান যে কোনোটা হতে পারে। কিরকম? আমি যদি বলি এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর এবং এখান থেকে এই বরাবর এটা আরেকটা ভেক্টর, সেক্ষেত্রে এই ভেক্টরটাকে একটু আগে এটার মান যদি 2 হয়, তাহলে এটার দিক কি হবে? এক্স অক্ষ বরাবর। সাপোজ এটা তো এক্স অক্ষ বরাবরই, তাহলে আই ক্যাপ। আবার এটার মান যদি 3 হয়, সেই ক্ষেত্রে এটা 2 হলে এটা 3 বলতেই পারি। তাহলে সেই ক্ষেত্রে এটার দিকটাও একই দিকে, আই ক্যাপ। দিক একই দিকে, এক্স অক্ষ বরাবর, মান একটা 2 আর একটা 3, মান যে কোনোটা হবে, সমস্যা নাই। এবার আসি সমান ভেক্টরের ক্ষেত্রে, তবে অবশ্যই সমজাতীয় ভেক্টর। সমান ভেক্টরের ক্ষেত্রে তার দুইটা পয়েন্ট অবশ্যই মাস্ট থাকতে হবে। একটা হচ্ছে মান অবশ্যই সমান হবে এবং দিকটাও দিকও একই হবে। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি
মনে করো এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর, এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর, ভালো করে বুঝো। সো আমি বলতে পারি এটা যদি এ ভেক্টর হয়, এই এ ভেক্টর ইকুয়াল আমি বলতে পারি 3i ক্যাপ, তাহলে বি ভেক্টর ইকুয়াল তোমার কি হবে 3i ক্যাপ। কেন? আই ক্যাপ দুটারই এই দিক একই, 3 মান কিন্তু সমান। সেই ক্ষেত্রে এটার সাথে এটার পার্থক্য কোথায় দাঁড়ালো? এটাতে দিক একই হতে হবে, বাট এটাতে মান এবং দিক দুটাই একই হতে হবে, মান সমান দিক একই হতে হবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। কেন? কারণ হচ্ছে এটার তো মান একই হতে হবে এরকম কোনো শর্ত নাই। তাহলে এটা হচ্ছে এটার ল্যাকিংস হচ্ছে এটাতে মান সমান হবে এরকম কোনো, মান সমান হলেই সে সমান ভেক্টর হয়ে যাবে। আচ্ছা, তাহলে সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। এবার আসে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই দিক কি হবে? দিক হবে বিপরীত, দিক হবে বিপরীত, মান ফ্যাক্ট না। সেই ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে একটা ভেক্টর এবং এটা হচ্ছে আমার বি একটা ভেক্টর। আমার এখন যদি আমি বলি এ ভেক্টর ইকুয়াল যদি 3i ক্যাপ হয়, তাহলে বি ভেক্টর ইকুয়াল হবে 2i ক্যাপ। তবে বিপরীত দিকে কিন্তু, তাহলে অবশ্যই কি দিতে হবে? আগে মাইনাস দিতে হবে। তার মানে এখানে 2টা হচ্ছে মান, মাইনাস আই ক্যাপটা দিয়ে আসলে আমি কি বুঝাচ্ছি? দিক বুঝাচ্ছি। সেক্ষেত্রে মান, একটার মান হচ্ছে 3 আর একটার মান হচ্ছে 2, মান ফেক্ট না, বাট একটা হচ্ছে আই ক্যাপ x অক্ষ বরাবর, আর একটা হচ্ছে মাইনাস আই ক্যাপ যেটা হচ্ছে মাইনাস এক্স প্রাইম বরাবর, মানে এক্স এর ধনাত্মক ঋণাত্মক x অক্ষ বরাবর। এবার একইভাবে আমি যদি বলি বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমি বলতে পারি এটার ক্ষেত্রে মান অবশ্যই সমান হবে এবং মান সমান হবে, দিক হবে বিপরীত। এটা এই দুটো শর্তই মাস্ট লাগবে। সেটার ক্ষেত্রে আমি যাই, প্রথমে আমি বলবো এখান থেকে এই বরাবর এটা একটা ভেক্টর, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার বি একটা ভেক্টর। এই এ ভেক্টর ইকুয়াল যদি কি হয় 3i ক্যাপ হয়, তাহলে অবশ্যই বি ভেক্টর ইকুয়াল কি হবে? মাইনাস 3i ক্যাপ। সেক্ষেত্রে মান কিন্তু সমান, দিক একটা আই ক্যাপ আর একটা মাইনাস আই ক্যাপ দিয়ে আমি কি বুঝাইছি? ধনাত্মক x অক্ষ বরাবর দিক বা একক ভেক্টর, আর মাইনাস আই ক্যাপ দিয়ে আমি কি বুঝাইছি? ঋণাত্মক x অক্ষ বরাবর একক ভেক্টর বা দিক। আচ্ছা, তাহলে সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। কারণ বিপরীত ভেক্টর হতে হলে অবশ্যই মান কি হতে হবে? সমান হতে হবে। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। এটা দিয়ে এমসিকিউর প্রশ্ন আসছে এবং এটা আবার জ্ঞান অনুধাবনের জন্য প্রশ্ন আসছে। কিরকম? বিপ্রতীক ভেক্টরের ক্ষেত্রে আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটার দিক হবে একই দিকে, দিক একই, কিন্তু এটার মান হবে আমার, এটার মান হবে গুণাত্মক বিপরীত। কি হবে? গুণাত্মক বিপরীত, মান হবে গুণাত্মক বিপরীত। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো গুণাত্মক বিপরীত এবং যোগাত্মক বিপরীত এই জিনিসটা কি আমি একটু বলি। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে ধরো একটা যদি 2 হয় আর একটা হবে 1/2, একটা যদি 3 হয় আর একটা হবে 1/3, এইরকম। কিন্তু যোগাত্মক বিপরীতের ক্ষেত্রে যোগাত্মক বিপরীত হচ্ছে কিরকম? যোগাত্মক বিপরীত হচ্ছে একটা যদি 2 হয় আর একটা হবে -2, একটা যদি 3 হয় আর একটা হবে -3, এরকম। সেই ক্ষেত্রে এই বিপ্রতীক ভেক্টরের মান হবে গুণাত্মক বিপরীত। তার মানে আমরা যদি এবার বলি এখান থেকে এই বরাবর একটা ভেক্টর আছে, এবং এখান থেকে এই বরাবর আরেকটা ভেক্টর আছে। এই ভেক্টরটা যদি আমার কি হয়? ইকুয়াল 5i ক্যাপ হয়, তাহলে বি ভেক্টর ইকুয়াল আমার কি আসবে? 1/5i ক্যাপ। সেক্ষেত্রে আই ক্যাপ দিক একই, বাট মানের ক্ষেত্রে একটা 5 আর একটা 1/5, এটা 5 আর একটা 1/5। ওকে, এবার আমরা যাব সমরেখ বা সমান্তরাল ভেক্টর। সমরেখ বা সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো, সমরেখ বা সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় ভেক্টর হতে হবে, তবে ভেক্টরগুলো একই দিকেও হতে পারে
একই দিকেও ক্রিয়াশীল হতে পারে অথবা এক বিপরীত দিকেও ক্রিয়াশীল হতে পারে। মান যাই হোক, কিন্তু তাদেরকে অবশ্যই একই সরল রেখায় থাকতে হবে অথবা সমান্তরালে থাকতে হবে। সাপোজ আমি যদি বলি এখন এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর এবং এটা হচ্ছে সি ভেক্টর। দিক যাই হোক, মান যাই হোক, কিন্তু তাদেরকে অবশ্যই একই রেখা, একই সরল রেখা অথবা অথবা সমান্তরালে থাকতে হবে, সমান্তরাল হতে হবে। সমজাতীয় এই সকল ভেক্টরগুলোকে আমরা বলবো, এই সকল ভেক্টরগুলোকে আমরা বলবো সমরেখ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। সেই ক্ষেত্রে আমরা তাহলে 10টা পড়ে ফেলছি, 10টা ভেক্টর আমরা শিখে ফেলেছি। এখন এখান থেকে যদি যে কোনো সংজ্ঞা আসে তুমি পারো। কিরকম? আমি যদি বলি বিপ্রতীপ ভেক্টর কাকে বলে, তুমি কি বলবে? সমজাতীয় যে কোনো দুটি ভেক্টরের দিক একই কিন্তু মান যদি গুণাত্মক বিপরীত হয় তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। বিপ্রতীপ ভেক্টরের আরেকটা নাম আছে বেতিহার ভেক্টর। বেতিহার ভেক্টর লিখে রাখতে পারো, এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টরের আরেকটা নাম, সেটা হচ্ছে কি বেতিহার ভেক্টর। বেতিহার ভেক্টর। আচ্ছা, সেক্ষেত্রে আবার যে কোনো ভেক্টরের এখন সংজ্ঞা বা অনুধাবন যদি আসে তুমি পারো। সমান ভেক্টর কাকে বলে? সমজাতীয় যে কোনো দুটি ভেক্টরের মান যদি সমান হয়, দিক যদি একই দিকে হয়, সেই ক্ষেত্রে তাকে আমরা সমান ভেক্টর বলবো। সিম্পল, মূল তিনটা জানা থাকলে তুমি সংজ্ঞাটা লিখে দিতে আসতে পারো। এবার আমরা আরো যাই সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে একদম সিম্পল, যদি আমরা বলি তারা সমজাতীয় হোক বা সমজাতীয় না হোক, তবে একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত সকল ভেক্টর, অবস্থিত ভেক্টরগুলোকে আমরা কি বলবো? ভেক্টরগুলোকে সমতলীয় ভেক্টর বলবো। সীমাবদ্ধ ভেক্টর কোনটা? সীমাবদ্ধ ভেক্টরের আগে আমরা স্বাধীন ভেক্টরে যাই। স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলবো? স্বাধীন ভেক্টর হচ্ছে যে কোনো ভেক্টর এর পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করা যায়, যে কোনো একটা ভেক্টর, যে কোনো ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করা গেলে, পাদবিন্দু কি হলে? পাদবিন্দু ইচ্ছা মতো নেওয়া গেলে, পাদবিন্দু স্বাধীন হলে, স্বাধীনভাবে নেওয়া গেলে, ইচ্ছে মতো নেওয়া হলে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? তাকে আমরা স্বাধীন ভেক্টর বলবো। কিন্তু সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে পাদবিন্দু ইচ্ছে মতো নেওয়া যাবে না, পাদবিন্দু নির্দিষ্ট থাকবে। পাদবিন্দু যে কোনো ভেক্টরের পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হতে হবে, নির্দিষ্ট বিন্দু হতে শুরু হবে। সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। যেমন অবস্থান ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু কোথায় ছিল? পাদবিন্দু মূল বিন্দুতে ছিল। মূল বিন্দু থেকে ওই বিন্দুকে প্রকাশ করার জন্য যে ভেক্টরটা আমরা ইউজ করতাম সেটাই ছিল অবস্থান ভেক্টর। সো আমরা বলতে পারি সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে, অবস্থান ভেক্টর হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর বলে দেওয়া যায়। এবং এটা কিন্তু অনুধাবনের প্রশ্নে আসছে। এবার আসি আমরা সমপ্রারম্ভিক ভেক্টর। একটা বিন্দু থেকে যদি অনেকগুলো ভেক্টর যদি ক্রিয়াশীল হয়, সাপোজ এই ভেক্টর এবং এই ভেক্টর দুইটা যদি আমরা একই বিন্দু থেকে ক্রিয়াশীল করাই, সাপোজ এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর এবং এই বরাবর এখানে এটা আর ভেক্টর, এখানে সকল ভেক্টরগুলোকে পি কিউ এবং আর এই ভেক্টরগুলোকে আমরা একই বিন্দু থেকে ক্রিয়াশীল করালাম। সুতরাং প্রারম্ভিক বিন্দু, পাদবিন্দু একই জায়গায়। সো আমি পি কিউ এবং আর এই তিনটা ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলতে পারি। এবার আসি সর্বশেষ পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর খেয়াল করো। পোলার ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত নয়, যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত নয়, ঘূর্ণন এর সাথে যুক্ত নয়। কিরকম? আমরা কিন্তু অলরেডি এই ভেক্টরগুলো চিনি। কিরকম? ব্যাগ, ত্বরণ, সরণ, যেসব ভেক্টরগুলো আমরা পড়ে আসছি এগুলো ছিল রৈখিক ভেক্টর। রৈখিক তার মানে আমরা লিখতে গেলে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ব্যাগ। তারপর এই ব্যাগকে আমরা এইভাবে প্রকাশ করছিলাম, এটা ছিল শুধু ব্যাগ না, এটা হচ্ছে রৈখিক ব্যাগ। এটা কিন্তু পোলার ভেক্টর। ত্বরণ, এটা কিন্তু রৈখিক ত্বরণ। এরকম যে সকল ভেক্টর রাশিগুলো সরল রেখায় ক্রিয়া করে বা একই সরল রেখায় ক্রিয়া করে, তখন তাদেরকে আমরা বলবো পোলার ভেক্টর।
কিন্তু আমরা যখন ব্যাগ বলতাম, ত্বরণ বলতাম, সরণ বলতাম, তখন রৈখিক কথাটা উচ্চারণ করতাম না। কিন্তু ইন্টারমিডিয়েটে এসে তোমাকে আমরা ঘূর্ণনের সাথেও পরিচিত করাবো। সেই ক্ষেত্রে যারা ঘূর্ণনের সাথে যুক্ত ছিল না, রৈখিক বরাবর ছিল, তাদেরকে আমরা বলবো পোলার ভেক্টর। আর যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত, ঘূর্ণন এর সাথে, ঘূর্ণনের সাথে যুক্ত, তাদেরকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর কিরকম? যদি আমরা বলি ঘূর্ণনের সাথে যুক্ত, যে কৌণিক ব্যাগ, কৌণিক ব্যাগ, এরকম করে বলতে পারি কৌণিক ব্যাগ, কৌণিক ব্যাগ। তারপর বলতে পারি কৌণিক সরণ, কৌণিক সরণ। তারপর বলতে পারি কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। এরকম করে কিন্তু আমরা বলতে পারি। এইগুলো হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরতে ঘুরতে এই রাশিগুলো আমরা পাই। যেমন মনে করে এ বি একটা ঘূর্ণন অক্ষ, এর সাপেক্ষেই কিন্তু বস্তুটা ঘুরছে। এই এ বি এটাকে বলা হয় অক্ষ। একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, একটা অক্ষের সাপেক্ষে কোনো বস্তু ঘুরছে। এই বস্তুটার কৌণিক ব্যাগ, এই বস্তুটার কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এগুলোকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। এই অক্ষের সাপেক্ষে ঘুরছে তাই অক্ষীয় ভেক্টর, এবার মনে রাখবো। আর পোলার ভেক্টরের ক্ষেত্রে ঘূর্ণনের সাথে যুক্ত নয়। আমরা যদি বলি একটা রেখা বরাবর যাচ্ছে, এই যে বি একটা রেখা, তো এই রেখাটার দুটো পোল আছে, পোল আছে, পোল মানে মেরু, পোল আছে, এই দুইটা মেরু আছে। তার মানে তখন এই রৈখিক বোঝানোর জন্য এই দুইটা পোল আছে, সেজন্য মনে রাখবে পোলার ভেক্টর। মনে রাখার টেকনিক পোলার ভেক্টর, যে দুইটা পোল ক্লিয়ার করা যাবে, স্পষ্ট করা যাবে। আর অক্ষীয় ভেক্টর হচ্ছে একটা অক্ষের সাপেক্ষে সে ঘূর্ণনশীল আছে। তাহলে আমরা এই যে বিভিন্ন প্রকার ভেক্টরগুলো আমরা পড়ছি, এখন এই ভেক্টরগুলো থেকে তুমি চিন্তা করে আনসার দিবে। স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দুতে নয় কেন? স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দুতে নয় কেন? স্বাধীন ভেক্টরের পাদবিন্দুতে ইচ্ছা মতো নেওয়া যায়, যে কোনো জায়গা থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে মূলবিন্দুতে হলে তো সে স্পেসিফিক হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে। সেই জন্য এই কথাটা একটু তোমাকে বুঝিয়ে বলতে হবে। দ্বিতীয় নাম্বার আসুন, সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয় কেন? সমরেখ ভেক্টরের শর্ত হচ্ছে তাকে একই রেখায় থাকতে হবে অথবা সমান্তরালে ক্রিয়াশীল হতে হবে। কিন্তু এমন তো নয় তার মান সমান হতে হবে, তার দিক একই হতে হবে, এরকম কোনো কথা বলা ছিল না। সেক্ষেত্রে আমরা বলতে পারি সকল সমরেখ ভেক্টর, সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, কারণ সমান ভেক্টর হওয়ার জন্য দিক একই দিকে হতে হবে, মান সমান হতে হবে। এই কথাটা বুঝে লিখতে হবে। একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কিনা? একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি? সেই ক্ষেত্রে দেখো বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর কি ছিল? মনে করো এটা একটা ভেক্টর এবং এটা হচ্ছে তোমার কি বলো আরেকটা বিপ্রতীপ ভেক্টর। মনে করো এটাকে বলছিলাম আমরা 5i ক্যাপ আর এটাকে আমরা বলছিলাম 1/5i ক্যাপ। সেক্ষেত্রে দুটাই কিন্তু একই দিকে, মান একটা গুণাত্মক বিপরীত ছিল। কিন্তু সমরেখ ভেক্টরের ক্ষেত্রে শর্ত ছিল ভেক্টর দুটো একই সমরেখায় অবস্থিত হবে, ভেক্টর দুটো একই সমরেখায় অবস্থিত থাকবে অথবা সমান্তরালে অবস্থিত থাকবে। সেক্ষেত্রে আমি এই ভেক্টরটাকে শিফটিং করে এখান থেকে এখানে নিয়ে যেতে পারি। সো এখন ভেক্টর দুটো কিন্তু একই সমরেখায় চলে আসছে। সো আমরা বলতে পারবো অবশ্যই একটা বিপ্রতীপ ভেক্টরকে অবশ্যই সমরেখ ভেক্টর বলা যায়। এটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এগুলো সবগুলোই কিন্তু তোমার অনুধাবনের জন্য, অনুধাবনের প্রশ্ন পরীক্ষা আসছে কিন্তু, ঠিক আছে? তাহলে কনসেপ্ট বুঝে পড়ার পরে কিন্তু আমার এই যে প্রশ্নগুলোর আনসার কিন্তু দেওয়া যাচ্ছে। টু দা পয়েন্ট বই দেখে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? চলো এবার আমরা যাই। আমরা যে এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ভেক্টরকে চিনছি, এই সেই ভেক্টরগুলোকে আদৌ আমি দেখে চিনতে পারবো কিনা সেটা এই প্রশ্নের মাধ্যমে আমরা বুঝে ফেলবো। মনে করো একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়াল 3i ক্যাপ সাপোজ। এখন এ ভেক্টরের সাথে বি ভেক্টরটা কিরকম হবে একটু বুঝে আনসার করবে। এ ভেক্টর যদি 3i ক্যাপ হয়, 3 মান হচ্ছে 3 আর বি ভেক্টরের মান হচ্ছে 2, মান সমান নয়। কিন্তু একটা হচ্ছে i ক্যাপ ধনাত্মক x অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে মাইনাস i ক্যাপ ঋণাত্মক x অক্ষ বরাবর। সেই ক্ষেত্রে দিক হচ্ছে বিপরীত, মান কোনো এফেক্ট না, মান সমান নয় কিন্তু দিক বিপরীত। কোন ভেক্টরের ক্ষেত্রে পড়ছি আমরা? বিসদৃশ ভেক্টর। সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো তাহলে? এটা হচ্ছে আমার বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। আচ্ছা এবার আসি, এ ভেক্টর ইকুয়াল 3i ক্যাপ, সি ভেক্টর ইকুয়াল হচ্ছে 4i ক্যাপ। 3 4 মান সমান নয়, বাট i ক্যাপ দুটাই i ক্যাপ মানে x অক্ষ বরাবর, তাহলে দুটাই i ক্যাপ। সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি? সেটাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। কি বলবো? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক একই ছিল,
কিন্তু মান যাই হোক, মান যাই হোক। এবার আসো এ ভেক্টরের সাথে ডি ভেক্টরকে আমরা ক্যালকুলেট করি। একটা হচ্ছে 3i ক্যাপ আর একটা হচ্ছে -3i ক্যাপ, 3 3 মান সমান, বাট একটা i ক্যাপ আর একটা -i ক্যাপ। সেক্ষেত্রে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিরেক্ট বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। আচ্ছা এবার আসো, এবার আমাকে যেটা করতে হবে, 3i ক্যাপ 3i ক্যাপ মান সমান, দিকও i ক্যাপ দিকও একই দিকে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো সমান ভেক্টর। কি ভেক্টর? সমান ভেক্টর। একটা হচ্ছে 3i ক্যাপ আর একটা হচ্ছে 1/3i ক্যাপ। 3 1/3 মান হচ্ছে গুণাত্মক বিপরীত, বাট দিক হচ্ছে i ক্যাপ একই দিক, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। এবার a vector equal যদি 3i ক্যাপ হয়, 3i ক্যাপ, a vector equal 3i ক্যাপ, 3i ক্যাপ, তাহলে g vector equal হচ্ছে আমার 9j ক্যাপ, 9j ক্যাপ, j ক্যাপ মানে y axis বরাবর, কিন্তু মান হচ্ছে 9, সেই ক্ষেত্রে এটা যদি 3 হয়, 9টা অনেক বড়, বুঝলাম। এখন এই 3i ক্যাপ এবং 9j ক্যাপ এরা পরস্পরের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। তার মানে এক ভেক্টরের সাথে জি ভেক্টর হচ্ছে লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর। তারপর আমরা যদি বলি 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ, এটার ক্ষেত্রে আমরা কি বলবো? মনে করো এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই ক্ষেত্রে এখান থেকে এতটুকু পর্যন্ত 3, এখানে আছে 9, তাহলে এই বিন্দুটা হচ্ছে 9, 3 এবং 9, 3 9 একটা বিন্দু। এই বিন্দুর এটা যদি h হয়, h বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর, এটা হচ্ছে h, OH মূল বিন্দুর সাপেক্ষে OH ভেক্টর ইকুয়াল, OH ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারবো, বা H ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারবো, যে 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ। কেন? এখান থেকে এতটুকু পর্যন্ত মান হচ্ছে 3 আর এর দিক হচ্ছে i ক্যাপ, এখান থেকে এতটুকু পর্যন্ত মান হচ্ছে 9, এটার দিক হচ্ছে j ক্যাপ। সুতরাং দুইটাকে যখন আমরা একত্রিত করব, যোগ করে দিব, তখনই কিন্তু আমি 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ এটা পাবো। সেই ক্ষেত্রে এটা হচ্ছে, এটা যদি x হয় এটা y, সো এই ভেক্টরটাকে আমি কি বলতে পারবো, যে h ভেক্টরের অবস্থান ভেক্টরও বলতে পারবো, অথবা অথবা এটাকে আমরা xy সমতলীয় ভেক্টর বলতে পারবো, সমতলীয় ভেক্টরও আমরা বলতে পারবো। সুতরাং আগের কনসেপ্টগুলো, ভেক্টরের কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে এই ভেক্টরগুলোর পরিচয় তুমি দিতে পারবে। এবার আমরা যাই, এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা পড়ছি সেটার আলোকে কিছু কুইজ বা কিছু আনসার তুমি আমি বলার আগে তোমার মাথায় আসে কিনা একটু টেস্ট করে দেখো। দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুইটা সমান ভেক্টর, দুইটা সমান ভেক্টর, সাপোজ এটা একটা ভেক্টর, এখান থেকে এটা একটা ভেক্টর, এই দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ বের করার জন্য শর্তের কথা কি বলছিলাম? পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গা, এটার পাদবিন্দু এবং এটার পাদবিন্দুকে একই জায়গায় নিয়ে যাব, এটার পাদবিন্দু এবং এটার পাদবিন্দুকে একই জায়গায় নিয়ে যাব, নেওয়ার পরে আমি এই জায়গায় আমি রাখবো, রাখলে বলো ভেক্টর দুটো এই জায়গায়, মধ্যবর্তী কোণ হচ্ছে আমার কত? 0 ডিগ্রি। দুটি বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মনে করো এটা এ ভেক্টর এবং এটা হচ্ছে তার বিপরীত ভেক্টর। এই ভেক্টর দুটাকে, ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ যদি আমি নিতে চাই, বের করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ভেক্টর, এই ভেক্টরের পাদবিন্দু এই ভেক্টরের পাদবিন্দুকে একই জায়গায় নিয়ে আসতে হবে। এই জায়গায়, এই জায়গায় পাদবিন্দু, এই ভেক্টরের পাদবিন্দু এই ভেক্টরের পাদবিন্দু একই জায়গায়, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কোন ভেক্টরের সদৃশ এবং বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সেক্ষেত্রে যে কোনো একটা ভেক্টর আমি চিন্তা করলাম, এই ভেক্টরটার সদৃশ ভেক্টর, এই ভেক্টরের সদৃশ ভেক্টর হচ্ছে অবশ্যই একই দিকে, এই ভেক্টরটার একই দিকে। আমি কি করতেছি, এই ভেক্টরটার সদৃশ ভেক্টর নিলাম এবং তার একটা বিপরীত ভেক্টর নেব, তো বিপরীত ভেক্টর এই ভেক্টরের দিকে একই দিকে, তবে মানটা হচ্ছে কিরকম হবে? মান হচ্ছে কিরকম হবে? মানটা গুণাত্মক বিপরীত হবে। সেই ক্ষেত্রে আমি কি কি ভেক্টর পাইলাম দেখো, যে কোনো একটা ভেক্টর, সাপোজ এটা, এটার সদৃশ ভেক্টর নিলাম এটাকে, এই ভেক্টরের আবার বিপরীত ভেক্টর নিলাম, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দিক একই দিকে, মান হচ্ছে গুণাত্মক বিপরীত, তাহলে একটু ছোট করে হবে। তাহলে এখন এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পাদবিন্দু পাদবিন্দু দুটাকে যখন এক জায়গায় নিয়ে যাব, মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। সর্বশেষ কোন ভেক্টরের সদৃশ বিপরীত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সেক্ষেত্রে আমরা কি করব?
মনে করো এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর আমি নিলাম, এই ভেক্টরের সদৃশ ভেক্টর যদি আমি নিতে চাই, সদৃশ ভেক্টর নিলাম এখানে এই বরাবর, এবং বিপরীত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে এই আলোচ্য ভেক্টর যেটা প্রথমে নিছিলাম সেই ভেক্টরের বিপরীত ভেক্টর না, বিপরীত ভেক্টর হচ্ছে এখান থেকে এই বরাবর। তাহলে আমি কি কি ভেক্টর নিলাম, এই যে ভেক্টরটা আমার গিভেন সেটা হচ্ছে এটা, তার সদৃশ ভেক্টর নিলাম, তার বিপরীত ভেক্টর নিলাম, তাদের মধ্যবর্তী কোণ কত, তাহলে এটাকে ধরে এখানে নিয়ে আসো, পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায়, মধ্যবর্তী কোণ কত হবে 180°। তার মানে বেসিক ক্লিয়ার করার সাথে সাথে এরকম এমসিকিউর প্রশ্নগুলো, ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো তুমি আনসার দিতে পারবে। টু দা পয়েন্ট, কিন্তু বেসিক তোমাকে আগে ক্লিয়ার থাকতে হবে এবং মাথায় সেট আপ থাকতে হবে, তাহলে আমরা এভাবে সামনের দিকে আগাতে পারবো। লাস্ট এই প্রশ্নটা আমাকে বলতে হবে, একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা কেমন সেটা দেখার দরকার নাই আপাতত, কারণ হচ্ছে এই ভেক্টর কেন এভাবে গঠিত হয়েছে সেটা আমরা আস্তে আস্তে সামনের দিকে পড়বো। আমরা যে ক্লাসগুলোতে, আমাদের ক্লাসগুলোতে অবশ্যই অবশ্যই তোমাকে সিকোয়েন্স মেনটেন করে আমি যাব। কিরকম সিকোয়েন্স? মনে করো আমি তোমাকে প্রথম ক্লাসের মধ্যেই যদি যে ভেক্টরের গুণন শুরু করে দিই, তাহলে কিন্তু তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, তোমার অতটুকু ম্যাচুরিটি এখনো আসে নাই, সেজন্য সিকোয়েন্স মেনটেন করে যাচ্ছি। সো এই ভেক্টরটা কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা সামনের ক্লাসগুলোতে পড়বো। তবে তুমি আগে বলো, এটা তো একটা ভেক্টর, এই ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা হবে? বিপরীত ভেক্টর মনে করো একটা ভেক্টর, একটা ভেক্টর সাপোজ এ ভেক্টরটা এরকম এরকম, তাহলে এটার বিপরীত ভেক্টর কিরকম হবে? বিপরীত ভেক্টর হবে মাইনাস এ ভেক্টর, মান সমান দিকটা বিপরীত। সেক্ষেত্রে এ ভেক্টরের আগে একটা মাইনাস সাইন দিয়ে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। তাহলে এটাকে মাইনাস সাইন দিয়ে গুণ করলে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, মানে -2i ক্যাপ -3j ক্যাপ প্লাস কে ক্যাপ। এই ভেক্টরটা এখানে আমি পাচ্ছি কিনা সেটা দেখব, সেটা হচ্ছে 2 নম্বরে মিলে যাচ্ছে, 2 নম্বরে মিলে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো, তাইলে আমরা আমরা মোটামুটি একটা পার্ট কিন্তু শেষ করছি, যেটা তোমাকে বলছিলাম যে এই অংশ পর্যন্ত তোমার কাছে হালকা বিরক্ত লাগতে পারে, তো জানাবে কেমন লাগছে। কিন্তু আমরা আরো সামনের দিকে টপিকগুলোতে আগাবো, সেটা হচ্ছে যে ভেক্টরের যোগ। এখন পর্যন্ত যে ভেক্টরগুলোকে আমরা চিনলাম সেই ভেক্টরের যোগ করব, ভেক্টরের যোগ করব। ভেক্টর যোগের জন্য আমরা জ্যামিতিক পদ্ধতিতে 5টা সূত্রের কথা বলবো। কয়টা? 5টা সূত্রের কথা বলবো। একটা হচ্ছে সাধারণ সূত্র, দ্বিতীয় হচ্ছে ত্রিভুজ সূত্র, তৃতীয় হচ্ছে বহুভুজ সূত্র, চতুর্থ হচ্ছে সামান্তরিক সূত্র, এবং পঞ্চম হচ্ছে উপাংশ সূত্র। এই লম্বাংশ উপপাদ্য বা সূত্রকে আমরা উপাংশ সূত্র বলতে পারি, উপাংশ সূত্র বলতে পারি। মূল সূত্রগুলোর কথা বলছি, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র। মনে রাখার জন্য ছোট্ট একটা টেকনিক দিই, ত্রিশা, ত্রিশা, সাধারণ, সাধারণ, বহু। এখানে আমরা যদি বলি, আমরা যদি এখানে বলি ত্রি থেকে ত্রিভুজ সূত্র, সা থেকে সামান্তরিক সূত্র, এবং সাধারণ থেকে সাধারণ সূত্র, এবং ব থেকে বহুভুজ সূত্র, রসৌ থেকে উপাংশ সূত্র, উপাংশ সূত্র। তবে এগুলো পড়ার সাথে সাথে আমরা ত্রিভুজ সূত্রের সময় লামির উপপাদ্যের একটা কনসেপ্ট এখানে দেখাবো। লামির উপপাদ্য হাইভাতের আছে, বাট এখানে যদি হালকা করে আমি শিখে রাখতে পারি, অনেকগুলো ম্যাথে আমার কাজে লাগে। তারপর আমরা এখানে কোসাইন সূত্র, সাইন সূত্র, সাইন সূত্র অবশ্যই এখানে ইউজ করতে হয়। তো তারপরে এই জিনিসগুলো ম্যাথের মধ্যে তারপরে আমরা এখানে আলোচনা করব। সামনের দিকে যাই। প্রথমে আমরা যদি বলি সাধারণ সূত্র, সাধারণ সূত্র, সাধারণ সূত্র কিরকম? সাধারণ সূত্রের ক্ষেত্রে আমরা যদি বলি যে মনে করো এখানে একটা ভেক্টর আছে এবং এখানে আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ বি একটা ভেক্টর, যেটাকে আমি প্রকাশ করছি পি দ্বারা, এবং এটা হচ্ছে বি সি আরেকটা ভেক্টর আছে যেটাকে আমি প্রকাশ করছি কিউ দ্বারা, কিউ দ্বারা। এখন এই ভেক্টর দুটাকে যোগ করতে হবে, এই ভেক্টর দুটাকে যোগ করতে হবে। আমরা যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে আমার পাদবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, এবং এই জায়গার এটা হচ্ছে তোমার কি শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমার কি পাদবিন্দু, এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। সেই ক্ষেত্রে আমি যদি এই ভেক্টর দুটোকে যদি আমি যোগ করতে চাই সাধারণ সূত্র অনুসারে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা এই পি ভেক্টরটাকে নিব, পি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে কোথায়
পি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে, পি ভেক্টর বলতে এটা এ বিন্দু, পাদবিন্দু, এটা বি বিন্দু। পি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে বি, শীর্ষবিন্দুর সাথে কিউ ভেক্টরের পাদবিন্দুকে আমি সংযোগ করব, কিউ ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করব। কিউ ভেক্টরের পাদবিন্দু হচ্ছে বি, শীর্ষবিন্দু হচ্ছে সি, আমি সংযুক্ত করলাম। সেই ক্ষেত্রে প্রথম, তাহলে কিউ ভেক্টর হচ্ছে এটা, কিউ ভেক্টর হচ্ছে এটা। আবার রিক্যাপ করছি। দেখো, প্রথমে এ পি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে আমরা কি বলবো? এই সংযোজক রেখাটা হচ্ছে আ, যে সরল রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। এটা যদি আর হয় তাহলে আর ইকুয়াল আমরা কি লিখতে পারবো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সাধারণ সূত্রের স্টেটমেন্ট পরীক্ষায় আসবে, তুমি কিভাবে লিখবে দেখো, মুখস্থ নয়, কনসেপ্ট বুঝে বুঝে। প্রথম ভেক্টর, সাপোজ প্রথম ভেক্টরটা হচ্ছে পি, এর শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর কিউ, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে, তাহলে প্রথম ভেক্টরের শীর্ষের সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে এই ভেক্টর দুটার যোগফল বলা হয়। সেই ক্ষেত্রে এই ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে যোগফল কার? পি এবং কিউ। সুতরাং আর ভেক্টর যদি প্রকাশ করি থাকে, আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সুতরাং সিম্পল, যে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় আরেকটা ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু খালি আছে, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু খালি আছে, এই দুইটাকে যদি আমি প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টা শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? আমরা ওই প্রথমোক্ত ভেক্টর দুটোর যোগফল পেয়ে যাব। এটাই হচ্ছে আমার সাধারণ সূত্র। সুতরাং স্টেটমেন্টটা তুমি লিখবে এবং ব্যাখ্যা যদি বলে এই চিত্রটাকে সুন্দর করে ব্যাখ্যা করবে, পরীক্ষা আসবে। ভেক্টর যোগের সাধারণ সূত্র বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। আসলে তুমি লিখবে। এবার আসো, এবার আমরা যাই ত্রিভুজ সূত্র, এবং ত্রিভুজ সূত্রের সাথে লামির উপপাদ্যটাকে একটু আমি অ্যাডজাস্ট করে দিব। প্রথমে ত্রিভুজ সূত্রের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার যে কোনো একটা ত্রিভুজ। কি করছি? যে কোনো একটা ত্রিভুজ আমি নিলাম। এই ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের, মনে করো এই ত্রিভুজটা হচ্ছে এ বি এবং সি, এ বি এবং সি। এ বি সি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর, দুইটা ভেক্টরকে আমরা একই ক্রমে প্রকাশ করব। দুইটা সন্নিহিত বাহু, সাপোজ এটা এবং এটা, এই বরাবর এই ভেক্টর, এই সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে আমরা কি করব? একই ক্রমে প্রকাশ করব, সাপোজ এটা পি ভেক্টর এবং এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা একই ক্রমে প্রকাশ করলাম, একই ক্রমে প্রকাশ করছি। একই ক্রম মানে একটু বুঝাই, এ থেকে বি, বি থেকে সি একই ক্রমে প্রকাশ করলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে। এটা যদি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ হতো তাহলে একই ক্রম হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে তোমার বিপরীত ক্রমে মানে হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, আর এটা হচ্ছে এখন এ থেকে সি বরাবর বিপরীত ক্রম। একই ক্রম হলে এ বি সি এ এরকম করে যেত, কিন্তু এখন কি হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, আর বিপরীত ক্রম হওয়ায় সেটা উল্টা দিকে আসছে। এটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি বিপরীত ক্রমে, ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দুইটার যোগফল নির্দেশ করে। তার মানে হচ্ছে আর ভেক্টর ইকুয়াল কি লিখতে পারছি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এখন আমি তোমাকে আরেকটু বলি, কারণ হচ্ছে এই যে ত্রিভুজ সূত্রটা তোমার জন্য অবশ্যই কি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে, একটা নয় অনেকবার আসছে। তো তোমাকে কি করতে হবে? তোমাকে এটা স্টেটমেন্ট তোমাকে লিখতে হবে, ব্যাখ্যা তোমাকে করতে জানতে হবে। কিভাবে করবে আমি আবার বলছি, দেখো আবার চিন্তা করো, যে কোনো একটা ত্রিভুজ আমি নিলাম, ওই ত্রিভুজের দুটো সন্নিহিত বাহুর কথা বলছি। দুটো সন্নিহিত বাহু হচ্ছে, একটা হচ্ছে ধরো এ থেকে বি, বি থেকে সি। এই দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করলে ত্রিভুজের তৃতীয় যে বাহুটা আছে সেই বাহুটা বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটার যোগফল নির্দেশ করবে। মানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মিনিংফুল, তোমাকে এভাবে লিখতে হবে। কোনো ওয়ার্ড যদি মিস করো সেই ক্ষেত্রে সেটাতে তোমাকে নাম্বার না দিতে পারে। কিরকম বলছি? কি কোনো একটা ত্রিভুজের কথা বলছি, দুইটা সন্নিহিত বাহুর কথা বলছি, ওই দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করতে বলছি। সেই ক্ষেত্রে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটার যোগফল নির্দেশ করবে। ঠিক আছে?
সেই ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারবো এখানে একই ক্রম, বিপরীত ক্রম, সন্নিহিত বাহু, এই সব ওয়ার্ডগুলো মিস করা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আসো আমি যদি বলি এখন এই আর ত্রিভুজের তৃতীয় বাহু বরাবর যে বিপরীত ক্রমে যে ভেক্টরটা আর আছে সেই আরটা যদি পি এবং কিউ এর যোগফল নির্দেশ করে, সেক্ষেত্রে আর ইকুয়াল আমি কি লিখতে পারি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমি এবার এটা নিয়ে একটু একটু সামনের দিকে আগাই, খেয়াল করো। আমি আরটাকে পি কিউ এর সাথে নিয়ে যাই, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল 0। আরটাকে আমি পাশে নিয়ে গেছি, তার মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর বীজগাণিতিক যোগ করে তার মানটা নাল ভেক্টর আসছে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর আসছে, যাকে শূন্য দ্বারাও প্রকাশ করা হয় অথবা নিচে একটা দাগ দিয়ে শূন্য ভেক্টর বলা যায়। দেখো এই লাইনের মধ্যে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি এখন যে পি এর আগে প্লাস কিউ এর আগে প্লাস, পি এবং কিউ একই ক্রমে ছিল, সো তুমি এখানে বলতে পারো একই ক্রম, একই ক্রম। একই ক্রম হলে তখন তুমি কি বলবে বলো? একই ক্রমের ক্ষেত্রে ভেক্টরগুলোর আগে পজিটিভ সাইন আমি দিব। আর আর ভেক্টরটা কিরকম ছিল? বিপরীত ক্রম ছিল, বিপরীত ক্রম, বিপরীত ক্রম অন্য দুইটার সাথে বিপরীত ক্রমে ছিল, সেই ক্ষেত্রে তার আগে কি দিতে হবে বলো? মাইনাস সাইন দিতে হবে। আবার উল্টাও হতে পারে, এটাকে মাইনাস দিয়ে এটাকে প্লাসও দেওয়া যায়, নো প্রবলেম। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, পি প্লাস কিউ, পি এর আগে প্লাস কিউ এর আগে প্লাস, বাট আর এর আগে মাইনাস। তার মানে যারা একই ক্রম ছিল তারা প্লাস, যারা বিপরীত ক্রম আছে তারা সে মাইনাস। আর যদি উল্টা কেন বলছে, তুমি এটাকে -1 দ্বারা গুণ করে দাও, সেক্ষেত্রে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, উল্টা হয়ে যাবে, নো প্রবলেম। তুমি এভাবেই শিখো, একই ক্রম হলে আমি প্লাস দিব, বিপরীত ক্রম হলে মাইনাস দিব। তাহলে তুমি এবার তাহলে আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বল। এই যে একটা ত্রিভুজ আমি দিলাম, এই ত্রিভুজটা দেওয়ার পরে আমি তোমাকে এইভাবে বলছি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। তাহলে তুমি দেখো এবার পি এর দিক, পি কিউ আর সবাই কিন্তু একই ক্রমে প্রকাশিত হয়েছে নাকি? একই ক্রমে প্রকাশিত হয়েছে, সবার দিক একই। সেটা আমার জন্য এখানে কোন সমীকরণটা আমি লিখতে পারবো, মানে এই ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারবো? যেহেতু সবাই একই ক্রম, একই ক্রমের ক্ষেত্রে পি এর আগে প্লাস, কিউ এর আগে প্লাস, আর এর আগেও প্লাস, ইকুয়াল 0। যদি এমন হইতো কিউ এবং আর একই দিকে, পি বিপরীত দিকে, কিউ এবং আর একই দিকে আছে, বাট পি এর ক্ষেত্রে এটা সাপোজ এদিকে আছে, তাহলে কি লিখতাম? কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর মাইনাস পি ভেক্টর ইকুয়াল 0। আর এখন আমার এই চিত্রের মধ্যে কি দিছি? পি এর দিক যেদিকে, কিউ এর দিক সেদিকে, আর এর দিকেও একই দিকে, সো তিনটা ভেক্টরে একই ক্রমে প্রকাশ করছে, সেক্ষেত্রে তার জন্য কি আসছে? 0। তিনটাকে যোগ করে ইকুয়াল 0 পাইছে, ইকুয়াল 0 পাইছে, ঠিক না? আচ্ছা, তার মানে তুমি এবার আমাকে বলো, আমি যদি কোনো একটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করি, তাহলে ভেক্টর তিনটার যোগফলের মান কি আসবে? 0 আসবে। আর ভেক্টর তিনটার যোগফল নাল ভেক্টর আসবে। কি আসবে? নাল ভেক্টর আসবে। ওকে, তাহলে এবার এই জিনিসটাকে এবার আমি একটু তোমাকে ত্রিভুজ সূত্রের এই কনসেপ্টের সাথে আমি লামির উপপাদ্যকে একটু একত্রিত করব। দেখো, যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কথা বলছি, ত্রিভুজের মধ্যে এইটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর এবং এটা হচ্ছে আমার আর ভেক্টর। আর ভেক্টর, পি ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আমার কি আছে? আর ভেক্টর আছে। ভালো করে বুঝো। তাহলে এই কনসেপ্ট থেকে আমি কি লিখতে পারি, এটাকে আমাকে বলতে পারবে? আমি লিখতে পারবো এখানে, যেহেতু তিনটা একই ক্রমে, দেখো পি কিউ আর তিনটা একই ক্রমে, সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল কি? 0। এইভাবে আমি লিখতে পারবো। লামির উপপাদ্যে কি বলা হয়েছিল দেখো, যে ত্রিভুজ সূত্রের কনসেপ্ট থেকে, বেসিক থেকে এতটুকু আমি লিখছি। এবার লামির উপপাদ্যে কি বলছে দেখো, কোনো একটা বস্তুর উপর লামির উপপাদ্যের মধ্যে কি বলছে দেখো, কোনো একটা বস্তুর উপর তিনটা বল এমন ভাবে ক্রিয়াশীল আছে, একটা এইদিকে, আরেকটা এখান থেকে এই বরাবর,
এবং আরেকটা এখান থেকে এই বরাবর, না এভাবে না, এইভাবে। তুমি দেখো এখানে একটা বস্তুর উপর এই বস্তুটার উপর তিনটা বল এমন ভাবে ক্রিয়াশীল আছে যাতে করে বস্তুটা সাম্য অবস্থায় আছে, স্থির আছে। তুমি দেখো এখান থেকে এই বরাবর ধরো কিউ একটা বল, এখান থেকে এই বরাবর ধরো পি একটা বল, এখান থেকে এই বরাবর ধরো আর একটা বল। এই বস্তুর উপর এমন ভাবে ক্রিয়াশীল আছে যাতে বস্তুটা কি আছে, বস্তুটা কিন্তু স্থির আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা যদি পি হয়, পি এর বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে আলফা, কিউ এর বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে বিটা, এবং আর এর বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে গামা। সেক্ষেত্রে লামির উপপাদ্য অনুসারে সে বলছে কি বস্তু স্থির থাকবে বলতে বল তিনটার যোগফল শূন্য হবে, এবং বলছে কি যে কোনো বল তার বিপরীত কোণের সাইন, যে কোনো বল পি তার বিপরীত কোণের সাইন আলফা, যে কোনো বল কিউ তার বিপরীত কোণের সাইন বিটা, যে কোনো বল তার বিপরীত কোণের সাইন গামা। এই অনুপাতটা সমান হবে। স্যার এখন এইটার সাথে ত্রিভুজ সূত্র কিভাবে সামঞ্জস্য বা কি রকম করে একই হয় সেটা একটু আমি বলি তোমার। আমরা কি করব, প্রথমে তুমি দেখো আমরা যদি এরকম করে চিন্তা করি, পি ভেক্টরটা এরকম করেছিল, এই পি ভেক্টরটাকে এখান থেকে তুলে এনে তুমি এই জায়গায় বসাও, এবং তুমি দেখো কিউ ভেক্টরটাকে তুমি এখান থেকে যেরকম আছে এখান থেকে তুলে এনে এখানে বসাও, এবং আর ভেক্টরটাকে তুমি এখান থেকে তুলে নিয়ে এই জায়গায় আন, তাহলে কি হচ্ছে, একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর যে ভেক্টরগুলো আছে তাদেরকে যখন আমি একই বস্তুর উপর ক্রিয়া করালাম একই বিন্দু থেকে, তখন বস্তুটা কি থাকতেছে, স্থির থাকতেছে। তার মানে এই তিনটা বলের ভেক্টর যোগফলের মানটা কি আসবে, শূন্য আসবে। আমি একটু পরে যখন ভেক্টরের যোগের সামান্তরিক সূত্র পড়বো সেখানে বলবো একটা ভেক্টর, দুইটা ভেক্টর এখান থেকে এই বস্তুর উপর এখান থেকে এই বরাবর ক্রিয়াশীল আছে। তাহলে তুমি দেখো এটা এদিকে, এরা দুজন যখন এভাবে ক্রিয়াশীল তখন তাদের লব্ধি কাজ করবে এখান থেকে এই বরাবর, সেই লব্ধিটাকে আবার তার বিপরীত ভেক্টরটা প্রশমিত করে ফেলবে, যার ফলে বাস্তবিক ক্ষেত্রে কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে এই বস্তু কোথাও যেতে পারবে না, স্থির থাকবে। এটি হচ্ছে লামির উপপাদ্য। সুতরাং এই লামির উপপাদ্যের এই কনসেপ্ট এবং পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0 একই কথা। সেক্ষেত্রে এই জিনিসটাকে ইউজ করেও আমরা ছোটখাটো অনেকগুলো এমসিকিউ ম্যাথ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এবার আসো যাই বহুভুজ সূত্র এবং একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রে আমরা কি করব, মনে করো একটা বহুভুজ আমি নিলাম, এটা একটা বহুভুজ অঙ্কন করছি, এরকম এটা একটা বহুভুজ। এই বহুভুজের মধ্যে আমরা কি করতে যাচ্ছি, আমরা এই বহুভুজের মধ্যে যে কোনো একটা বিন্দু থেকে কিছু ভেক্টরকে একই ক্রমে সাজাচ্ছি, এটা একটা ভেক্টর, সাপোজ এখান থেকে এই বরাবর এটা হচ্ছে বি ভেক্টর, একই ক্রমে সাজাচ্ছি, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার সি ভেক্টর, এবং এখান থেকে এই বরাবর সাপোজ এটা হচ্ছে ডি ভেক্টর, এবং এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার ই ভেক্টর। সেই ক্ষেত্রে বহুভুজের সর্বশেষ যে বাহুটা আছে সেই বাহুটা বিপরীত ক্রমে এই প্রত্যেকটা সবগুলো ভেক্টরের যোগফল নির্দেশ করবে। বিপরীত ক্রমে এটা যদি আর ভেক্টর হয় সেই ক্ষেত্রে সে আর ভেক্টর ইকুয়াল হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর
এদের সবগুলোর যোগফল বিপরীত ক্রমে সর্বশেষ বাহু বরাবর বিপরীত ক্রমে এই ভেক্টরটা নির্দেশ করে। তাহলে এখানে শুধু এই ভেক্টর পর্যন্ত না, আরো অনেকগুলো ভেক্টর যুক্ত হোক, সমস্যা নাই, বিপরীত ক্রমে সবগুলো ভেক্টরের যোগফল নির্দেশ করে। কিভাবে স্যার এতগুলো ভেক্টরের যোগফল কেমনে এতটুকু হইতে পারে? দেখো, সেটা করার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি। তুমি শুধু এ ভেক্টর এবং বি ভেক্টরকে নিয়ে চিন্তা করো, বাকিগুলো বাদ। সেই ক্ষেত্রে এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে সাধারণ সূত্রের মতো হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে এ ভেক্টরের পাদবিন্দু এবং বি ভেক্টরের শীর্ষবিন্দুর যে সংযোজক রেখা, এই রেখাটা এই ভেক্টর দুটার যোগফল নির্দেশ করে। মানে এই ভেক্টরটা হচ্ছে আসলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যদি বলি এবার এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা পুরোটা মিলে একটা ভেক্টর। এই ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সংযোজক এই রেখাটা এই ভেক্টর দুটার যোগফল নির্দেশ করে। মানে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই পুরাটা মিলে এই ভেক্টরটা গঠিত হয়েছে। এটার সাথে আবার ডি এর পাদবিন্দুকে সংযোগ করব, এই ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ডি ভেক্টরের পাদবিন্দুকে সংযোগ করছে। সেই ক্ষেত্রে এ বি সি এই যোগফলের যে ভেক্টরটা আছে তার সাথে এই যে ডি ভেক্টরের শীর্ষবিন্দুকে যুক্ত করলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এবার সর্বশেষ এগুলো সবগুলো মিলে এটা একটা ভেক্টর। এই ভেক্টরের আমরা কি করব, এই ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ই এর পাদবিন্দুকে সংযোগ করলে সেক্ষেত্রে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর যে সংযোজক রেখাটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে আমার কি হবে আর ভেক্টর। সো এই আর ভেক্টর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল কি হবে আর হবে। সো আমরা কিন্তু বহুভুজ সূত্রের মধ্যে সাধারণ সূত্রকে অ্যাপ্লাই করেও কিন্তু তাকে আমরা প্রমাণ করে দিলাম। সেক্ষেত্রে এই বহুভুজটা মনে করো অনেকগুলো বাহু দ্বারা গঠিত, মনে করো 100টা বাহু দ্বারা একটা বহুভুজকে আমরা গঠন করলাম। সেক্ষেত্রে একই ক্রমে যদি আমি 99টা ভেক্টরকে সাজাই, সর্বশেষ বাহু বিপরীত ক্রমে ওই 99টা ভেক্টরের যোগফল নির্দেশ করবে। তার মানে বাহুর সংখ্যা হচ্ছে কোন একটা বহুভুজের বাহুর সংখ্যা যদি তোমার 100টা হয়, 100টি হয়, সেক্ষেত্রে সর্বশেষ বাহু বিপরীত ক্রমে সর্বশেষ বাহু বিপরীত ক্রমে সর্বশেষ বাহুটি বিপরীত ক্রমে এতটি ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করবে। এটা কমন সেন্সের বিষয়, এটা এখান থেকে দেখেই বুঝে ফেলা যাচ্ছে। তাহলে এই হচ্ছে বহুভুজ সূত্র এবং একাধিক ভেক্টরের যোগফল বা লব্ধি নির্ণয়। এবার আমরা এরপরে দুটি সমজাতীয় ভেক্টর, তার মানে সামান্তরিক সূত্র মধ্যে আমরা যাব। ওকে, দেখো তাহলে সামান্তরিক সূত্রে যাওয়ার আগে সামান্তরিক সূত্র কেন আমার লাগবে সেটা নিয়ে একটু আমি কথা বলবো। আমরা যখন 9 10-এ পড়তাম তখন এরকম কোনো প্রবলেম যদি আসে আমরা সলভ করে ফেলতে পারতাম। কিরকম, মনে করো এটা একটা বস্তু, এই বস্তুর উপর এদিকে একটা বল ক্রিয়াশীল আছে এবং এখান থেকে এদিক বরাবর একটা বল ক্রিয়াশীল আছে। সাপোজ এই বল দুইটা, ধরো এটা হচ্ছে পি বল যেটা হচ্ছে 10 নিউটন এবং এটা হচ্ছে কিউ বল যেটা হচ্ছে 5 নিউটন। সেই ক্ষেত্রে এই বস্তু কমন সেন্স দিয়ে বলে এটা কোন দিকে যাবে, এটা অবশ্যই এই বস্তুটা 10 নিউটন বলের দিকে যাবে। কোন দিকে যাবে? 10 নিউটন বলের দিকে যাবে। হ্যাঁ, 10 নিউটন বলের দিকে যাবে। কেন 10 নিউটন বল? একটা বস্তুকে দুই দিক থেকে টানলে যে এদিকে বড় বল সেদিকেই বস্তুটা গতিশীল হবে। সেই ক্ষেত্রে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আর ভেক্টর। যদি হয় লব্ধি ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল কিভাবে আমি পাবো, কত পাবো, লব্ধিটা কি পাবো, 10 নিউটন থেকে 5 নিউটন বিয়োগ করবো, তার মানে পি মাইনাস কিউ ইকুয়াল 10 মাইনাস 5 ইকুয়াল কত, 5 নিউটন। 5 নিউটন আমি পাচ্ছি, সরাসরি একটা থেকে আরেকটাকে বিয়োগ করছি। কেন? দুই দিকে দুইটা বল ক্রিয়াশীল আছে, কোন দিকে বস্তুটা যাবে, কত বলে যাবে সেটার জন্য। কোন দিকে যাবে? যেটা বড় তার দিকে যাবে।
কত বলে যাবে? একটা বড় আর একটা ছোট, বড় বল থেকে ছোট বলটাকে বিয়োগ করার পরে যে মানটা পাচ্ছি তত বল নিয়ে এসে যাবে। এটা হচ্ছে 9-10 এর বেসিক। দ্বিতীয় নাম্বারে আসো, এটাও 9-10 এর বেসিক। কিরকম? মনে করো এই বস্তুটা আছে, এই বস্তুর উপর আমরা কি করছি, এখান থেকে এই বরাবর 10 নিউটন বল ক্রিয়াশীল আছে, এখান থেকে এই বরাবর 5 নিউটন বল ক্রিয়াশীল আছে। তাহলে এটা যদি তোমার কি হয় 10 নিউটন হয়, এটা হবে তোমার 5 নিউটন সাপোজ। এখন এই বস্তুটা এখান থেকে কত বলে যাবে? এখান থেকে এই বরাবর যাবে, এবং সেটা হচ্ছে আর ইকুয়াল পি প্লাস কিউ সমান 10 প্লাস 5 সমান 15 নিউটন বলে সে যাবে। কেন? বস্তুটাকে একই দিকে টানা হচ্ছে, তাহলে সরাসরি যোগ। এতটুকু পর্যন্ত এটা তো আমরা জানি, করছি, বা এটা 9-10 ছিল। কিন্তু কথা হচ্ছে, আমি যদি এখন 3 নাম্বার কেসটার কথা বলি, 3 নাম্বার কেসটাতে আমি একই রকম একটা বস্তু নিলাম, একই রকম এই বস্তুটা আমি নিলাম, নেওয়ার পরে তোমাকে বললাম তুমি এই বস্তুটাকে এখান থেকে এই বরাবর টানো, পি বলে, পি এর মান হচ্ছে 10 নিউটন। তুমি বস্তুটাকে আরেকটা বল 5 নিউটন বলে এদিকে টানো, কিউ ইকুয়াল এখানে আছে 5 নিউটন, এবং বল দুটা পরস্পরের সাথে আলফা ইকুয়াল 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল আছে সাপোজ। এখন এই বস্তুটা কত বলে যাবে এবং কোন দিকে যাবে? তুমি তো এখানে বলছিলে এটা 5 নিউটন বলে চলে যাচ্ছিল, এটা বলছিলে 15 নিউটন বলে চলে যাচ্ছে, এবং সে এটা বড় বলের দিকে ছিল, এটা দুটা বলের দিকে ছিল, বাট এখন কত হচ্ছে এ কোন দিকে যাবে, কত বলে যাবে? সেই ক্ষেত্রে কমন সেন্স থেকে যদি বলি, একটা বস্তু মনে করে আমাকে যদি এদিকে একজন টানে এদিকে একজন টানে, আমি কারো দিকে যাবো না, আমি মাঝখান বরাবর যাবো, মাঝখান ঠিক মাঝখানেও বলা যাবে না, মাঝখানে বল দুইটার মাঝখানে কোনো একদিকে যাবো। মাঝখানে বলতে সাপোজ এখান থেকে এই বরাবর আমি যাব, কত বলে যাব সেটা আমি বের করতে পারছি না। ওগুলা যেভাবে 15 এবং 5 বলে দিয়েছিলাম, এটার মান কিন্তু বলা যাচ্ছে না। এখান থেকে এতটুকু পর্যন্ত কত কোণে যাচ্ছে সেটাও কিন্তু আমি একুরেটলি বলতে পারছি না। এই যে আর এর মান এবং টিটার মান বের করার জন্য আমার সামান্তরিক সূত্রের দরকার হবে। এই প্রবলেম যে আমরা পড়লাম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার কি লাগবে? সামান্তরিক সূত্রটা পড়তে হবে। তাহলে আমরা সামান্তরিক সূত্রে যাচ্ছি। সামান্তরিক সূত্রের মধ্যে কি আছে? যে কোনো একটা সামান্তরিক সূত্রের মধ্যে দেখো কি বলছে, যে কোনো একটা সামান্তরিক, সাপোজ এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এবং এখান থেকে এই বরাবর, এটা একটা সামান্তরিক আমরা নিলাম, এখান থেকে এই বরাবর একটা সামান্তরিক নিলাম। এই সামান্তরিকের যে কোনো বিন্দু মনে করো এটা ও, এটা এ, এটা বি, এটা সি, যে কোনো একটা বিন্দু থেকে দুটা সন্নিহিত বাহু বরাবর, সাপোজ এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে আমরা দুইটা ভেক্টরকে একই সময়ে ক্রিয়াশীল করাবো। সাপোজ এই বিন্দু থেকে এই বাহু বরাবর এদিকে একটা ভেক্টর ক্রিয়াশীল করাচ্ছি, এবং ওই বিন্দু থেকে এদিকে একটা ভেক্টর ক্রিয়াশীল করাচ্ছি। সেক্ষেত্রে এই ভেক্টরটা হচ্ছে পি এবং এই ভেক্টরটা হচ্ছে কিউ। এই বিন্দু থেকে দুইটা ভেক্টরকে দুইটা সন্নিহিত বাহু বরাবর একই সময়ে ক্রিয়া করাচ্ছি। ওই বিন্দু থেকে পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে একই সময়ে ক্রিয়া করাচ্ছি, একই সময়ে। এমন না পি টানছি তারপর কিউ যাবে, এমন না। ও বিন্দু থেকে পি এবং কিউকে একই সময়ে যদি ক্রিয়া করায়, সেই ক্ষেত্রে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটা আসলে এই ভেক্টর দুটার যোগফল নির্দেশ করবে। সামান্তরিক সূত্র তাকে বলে, ব্যাখ্যা করো পরীক্ষা আসে, এবং আসলে তখন তোমাকে লিখতে হবে। কি বলছি? কিভাবে লিখবে? মুখস্থ নয়, কিভাবে লিখবে দেখো। যে কোনো একটা সামান্তরিক, যে কোনো একটা বিন্দু থেকে দুটা সন্নিহিত বাহু বরাবর দুটা ভেক্টরকে একই সময়ে ক্রিয়াশীল করালে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ, সেটাই কিন্তু ভেক্টর দুটার যোগফল নির্দেশ করে। তার মানে এই কর্ণ বরাবর যদি আর ভেক্টর হয়, তাহলে আর ভেক্টর ইকুয়াল আমি কি পাবো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর পাবো। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর পাবো। তুমি এবার আমাকে বলো, আমরা যে প্রবলেমে পড়ছিলাম এখানে এর আগের সিনারিতে, পি ভেক্টরের মান ছিল, কিউ ভেক্টরের মান ছিল, মধ্যবর্তী কোণের মান ছিল, আর এর মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। তার মানে আমাকে এই যে এখানে যে আরটা আছে, এই জায়গার মধ্যে যে আর যেটা আছে, আর ইকুয়াল তুমি কি পাইছো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর পাইছো। কথা হচ্ছে এখন এই আর ভেক্টরের মধ্যে আর এর মানও আছে এবং আর এর দিকও আছে। এই আর এর মান এবং দিক আমাকে নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করবো আমরা জ্যামিতিক ভাবে প্রতিপাদন করে, কিন্তু প্রতিপাদন করার পরে যে সূত্রগুলো আসবে, সেই সূত্রগুলো দিয়ে আমরা সবগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারবো।
লব্ধি নির্ণয় করার জন্য। সেক্ষেত্রে আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করো এই বিন্দুতে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল আছে, আলফা কোণে ক্রিয়াশীল আছে, এবং তাদের লব্ধি আর পি এর সাথে ধরো থিটা কোণ উৎপন্ন করছে, এবং কিউ এর সাথে সে সাপোজ থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। এখন জ্যামিতিক ভাবে এটাকে প্রতিপাদন করার জন্য আমরা কি করব, ও একে ডি পর্যন্ত বর্ধিত করব, ডি পর্যন্ত বর্ধিত করে ও ডি লম্ব বিডিটা বা বিডি আঁকি। খেয়াল করো আমরা কি করছি, ও একে ডি পর্যন্ত বর্ধিত করছি এবং বিডি একটা লম্ব টানছি। তাতে কি হচ্ছে তুমি দেখো, তাতে করে এই জায়গার মধ্যে এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর এবং এখান থেকে এই বরাবর একটা সমকোণী ত্রিভুজ কিন্তু গঠিত হয়ে গেছে। কেন? কারণ এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তুমি আরেকটা জিনিস এখানে দেখো, এটা যদি পি ভেক্টর হয় তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত এটাও পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয় অফকোর্স এখান থেকে এই বরাবর এটাও তোমার কি কিউ ভেক্টর, এটা কিউ হলে এটাও কিউ ভেক্টর। তুমি আবার বলো, আমরা যে কথাটা বলছিলাম ও বি বি এটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ও ডি বি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করব। কি লিখবো? ওবি স্কয়ার, ওবি যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ, ওবি স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সেই ক্ষেত্রে ওডিটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত ওডি, আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে বিডি। তুমি তাইলে এবার আমাকে বলো ওবি স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ওবি স্কয়ার লিখলাম, ওডি কে ভাঙাই লিখবো, ও এ প্লাস এডি। কি করছি, ও থেকে এ থেকে ডি দুটাকে যোগ করে লিখলাম প্লাস বিডি স্কয়ার। সেই ক্ষেত্রে ওবি স্কয়ার ইকুয়াল ও এ, এটা ও এ, এটা এডি, এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করব, ও এ স্কয়ার প্লাস 2 ও এ এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো এই জায়গা থেকে দেখো ওডিবি সমকোণী ত্রিভুজ ছিল, তাহলে তোমার এখন আমাকে বলো এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এটাও তো সমকোণী ত্রিভুজ কারণ এই কোণটা 90। সেক্ষেত্রে এটাকে আমি কি বলতে পারি, দেখো এটাতে অতিভুজ হচ্ছে এবি, এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার কিন্তু লিখলাম, এই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল আমি কি লিখতে পারবো, এবি স্কয়ার। সুতরাং তুমি এখানে দেখো ওবি স্কয়ার ইকুয়াল ও এ স্কয়ার প্লাস 2 ও এ এডি প্লাস এটা পুরাটা মিলে আমি কি লিখতে পারবো, এবি স্কয়ার লিখতে পারবো। এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে দাও। এখন তুমি দেখো এটা যদি তোমার আলফা হয়, এই কোণটাও তোমার আলফা। কেন? এই রেখা পরস্পর সমান্তরাল, এটা তাদের ছেদ, সুতরাং এই কোণ এবং এই কোণ পরস্পর অনুরূপ। এখন তুমি বলো আমার এখানে ওবি এর পরিচয় লাগবে, ওডি এর পরিচয় লাগবে, এডি এর পরিচয়, এবি এর পরিচয় লাগবে। তুমি দেখো ওবি যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে আর ভেক্টরের মান বোঝায়, কারণ একটু আগে বলছি আমরা কোনো একটা ভেক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে, সুতরাং ওবি হচ্ছে কি হবে, আর ভেক্টরের মান বোঝায়। তারপর হচ্ছে ও এ হচ্ছে তোমার, ও এ কি হবে বলো, ও এ পি ভেক্টরের মান বোঝায়। ও থেকে সি ওসি যে কথা, এ বি একই কথা, এ বি ইকুয়াল কিউ ভেক্টরের মান বোঝায়, কিউ ভেক্টরের মান বোঝায়। তোমার এখন এডি এর পরিচয়টা লাগবে, এডি কোথায় আছে দেখো, এইখানে আছে। তুমি আমাকে বলো যে এই জায়গার মধ্যে এটা যদি আলফা হয় তাহলে এটা কি হবে বলো, লম্ব। এটা কি হবে বলো, অতিভুজ। এটা কি হবে বলো, ভূমি। তাহলে তুমি এবার আমাকে বলবে যে স্যার এই যে আমার এডি কে লাগবে, তাহলে এডি লাগলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কস আলফা ইকুয়াল কি লিখবো, ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি, এবি এর জায়গায়
তুমি কি বসাই দিবে? কিউ বসাই দিবে। তাহলে এডি ডিভাইডেড বাই কিউ, কারণ এব ইকুয়াল কিউ, সুতরাং এড ইকুয়াল তুমি কি পাচ্ছ? কিউ কজ আলফা। ঠিক একইভাবে তুমি লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে সাইন আলফা ইকুয়াল কি লিখবো বলো? সাইন আলফা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্বকে বিডি, অতিভুজকে, অতিভুজ হচ্ছে এবি, এবি মানে কিউ, সুতরাং বিডি ইকুয়াল তুমি কি লিখতে পারবে? কিউ সাইন আলফা। সুতরাং আমরা এখানে কি কি পেয়ে গেলাম? আমরা এখানে এডি এর একটা মান পেয়ে গেছি, আমরা এখানে বিডি এর একটা মান পেয়ে গেছি। এবার এই মানগুলো বসালেই কাজ শেষ। আসলে এই মানগুলো বসালেই কাজ শেষ। বলো ওবি এর মান কত ছিল? আর, তাহলে আর স্কয়ার ইকুয়াল ও এর মান কত ছিল? ও এ এর মান হচ্ছে পি, পি স্কয়ার প্লাস 2 পি এডি এর মান হচ্ছে কিউ কজ আলফা, ওই যে কিউ কজ আলফা, এবং প্লাস এবি এর মান হচ্ছে কিউ এর উপর স্কয়ার। সুতরাং ফাইনালি আর ইকুয়াল আমরা কি পাইলাম? রুট ওভার একটু সাজাই লিখলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ফাইনালি এই জায়গার মধ্যে আমরা লব্ধির মান বের করার জন্য একটা ইকুয়েশন পেয়ে গেছি। তুমি এখানে দেখো পি এর মান লাগবে, কিউ এর মান লাগবে, তাদের মধ্যবর্তী কোণ লাগবে। আমরা যে প্রবলেমটা আসলে ফেস করছিলাম, পি এর মান কিন্তু ওখানে ছিল, কিউ এর মানও ছিল, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফার মানটাও ছিল। সো ওই সূত্রটা বসিয়ে আমি কিন্তু এখন আমার প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তার মানে আমার প্রতিপাদন দরকার নেই, প্রতিপাদনটা পরীক্ষা আসবে না, বাট এই সমীকরণটা দিয়ে ম্যাথ করা লাগবে, যেখানে পি হচ্ছে একটা ভেক্টরের মান, কিউ হচ্ছে আরেকটা ভেক্টরের মান, আলফা হচ্ছে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ। তাহলে আর এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাকে এবার এই থিটার মানটা বের করে ফেলতে হবে। কিসের মান? থিটার মান বের করতে হবে জ্যামিতিক ভাবে। কি করব দেখো, থিটার মান বের করার জন্য আমরা ওই ত্রিভুজটাকে আবার নিব। ত্রিভুজ, এই যে ত্রিভুজটাকে আবার নিচ্ছি, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে থিটা। সো tan থিটা ইকুয়াল কি লিখবো? tan থিটা ইকুয়াল যদি আমি লিখতে চাই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কে বলো? লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে ওডি। সেই ক্ষেত্রে tan থিটা ইকুয়াল আমরা লিখবো বিডি ডিভাইডেড বাই ওডি। ওডি কে ভাঙাই লিখো, ও থেকে এ প্লাস এ থেকে ডি, ও এ প্লাস এডি। সেই ক্ষেত্রে তুমি আবার জাস্ট মানটা বসো, tan থিটা ইকুয়াল কি লিখবো? বিডি, বিডি এর মান হচ্ছে কিউ সাইন আলফা, এবং ও এর মান হচ্ছে পি প্লাস এডি এর মান হচ্ছে কিউ কজ আলফা। সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা এখানে পাইলাম। তাহলে আমি কি বের করছি? থিটার মান বের করছি। একইভাবে তুমি চাইলে থিটা প্রাইম বের করতে পারো। কিন্তু প্রতিপাদন দেখছি, এই প্রতিপাদন কখনো পরীক্ষা আসবে না। তবে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিভাবে আসলো জিনিসটা সেটা বোঝার জন্যই শুধু প্রতিপাদনটা করালাম। আর বইতে আছে, তুমি বলবে স্যার সিকোয়েন্স অনুসারে পড়াবে বলছে, কিন্তু এই জিনিসটা বাদ দিয়ে গেছে। সেটা যাতে বলতে না পারো বা মনকে বুঝ দিতে পারো, তুমি খুশি থাকো, সেজন্য জিনিসটা পড়ালাম। কিন্তু এই সূত্র এবং এই সূত্র দিয়ে আমাকে কি করতে হবে? ম্যাথ করতে হবে। তুমি চাইলে এখন এই টিটা যেটা বের করছি, আমরা যে প্রবলেমে পড়ছিলাম টিটা বের করবো বলছিলাম, সেই টিটা বের করার জন্য তুমি চাইলে এখন এই যে ইকুয়েশনটা দিয়ে মান বের করে ফেলতে পারবে। আসো এবার, তার মানে হচ্ছে প্রতিপাদন এই স্লাইডের এগুলো দরকার নাই, কিন্তু সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। কারণ আমরা জানি বলে তোমাকে সূত্রই লিখতে হবে, এরপর ম্যাথ করা শুরু করতে হবে। সেটার জন্য কি কর, আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজটা করছি সেটার সামারি হচ্ছে, দেখো এখানে একটা ভেক্টর ছিল পি, এখানে একটা ভেক্টর ছিল কিউ, এবং এই ভেক্টর দুটো পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল আছে। তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত যে সামান্তরিকের কর্ণ ছিল, সেই কর্ণটা আসলে লব্ধি নির্দেশ করে। সেই ক্ষেত্রে এই লব্ধি আর পি এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, কিউ এর সাথে বলছি থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। এখন এই আর ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারছিলাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কত হচ্ছে? আর এর মধ্যে মানও আছে, আবার এই আর এর মধ্যে কিউ আছে, দিকও আছে, মানও আছে, দিকও আছে, মানও আছে, দিকও আছে। মান হচ্ছে শুধু আর, ইকুয়াল একদম টোটস হয়ে যেতে হবে ভেক্টর যে দুইটা ছিল তার মানের স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং দিক হচ্ছে দিক, তুমি থিটাও বলতে পারো, থিটা প্রাইমও বলতে পারো। আমি যদি থিটার কথা বলি, তাহলে tan থিটা ইকুয়াল আমরা লিখবো, মনে রাখার টেকনিকটা দেখো, tan থিটা tan আছে তাহলে উপরে দিব সাইন আলফা, নিচে দিব কজ আলফা। মনে রাখবে এভাবে। থিটাটা কার সাথে উৎপন্ন কোণ? পি এর সাথে, তাহলে পি হবে সিঙ্গেল, পি ছাড়া অন্য আরেকটা ভেক্টর কোনটা আছে? কিউ, তাহলে কিউ হবে মিঙ্গেল। কিউ দুজনের সাথেই থাকবে, আর যার সাথে কোণ থাকবে সে পি। তার মানে উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা, পি প্লাস হিসেবে থাকবে। তুমি দেখো এখানে
ওই জিনিসটাই কিন্তু আমরা প্রতিপাদন করে বের করছিলাম, কিন্তু প্রতিপাদন দেখে তো আর তোমার সূত্র মুখস্থ হবে না। সেজন্য তোমাকে বলছি কি tan থিটা sin আলফা বাই cos আলফা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এই থিটার সাথে থিটাটা পি এর সাথে উৎপন্ন করবে, সো পি কে সিঙ্গেল করে রাখবে, আর বাকি কিউ যেটা আছে সেটাকে দুজনের সাথে দিয়ে দিবে, মিঙ্গেল করে রাখবে। ঠিক একই এই জিনিসটা যদি তুমি পারো, থিটা প্রাইম যদি তোমাকে বের করতে বলি, থিটা প্রাইম যদি বের করতে বলি, তুমি নিজে নিজে করো। দেখো tan থিটা প্রাইম বের করতে গেল ওই যে আগের মতো উপরে সাইন দিয়ে দিব, নিচে cos দিয়ে দিব। থিটা প্রাইম কার সাথে উৎপন্ন করবো? কিউ এর সাথে। তাহলে কিউ এখন সিঙ্গেল, কিউ ছাড়া বাকি কোন ভেক্টর আছে পি, তাহলে পি হবে মিঙ্গেল। সেক্ষেত্রে এই যে থিটা প্রাইম কিউ এর সাথে, কিউ সিঙ্গেল করে রাখছো। এই থিটা প্রাইম তুমি আবার এইভাবে না করে ডিরেক্ট এভাবেও বের করে ফেলতে পারবে। থিটা প্রাইম ইকুয়াল, থিটা প্রাইম যদি তুমি পেয়ে যাও, সেক্ষেত্রে আলফা যেটা আছে, মধ্যবর্তী কোণ যেটা আছে মোট কোণ, তার থেকে তুমি থিটাকে বিয়োগ করে দিতে পারো। পুরা কোণটা থেকে থিটা বিয়োগ করে দিলে থিটা প্রাইম পাওয়া যায়। এখানে এইভাবেও যে আনসার আসবে, এখান থেকে ক্যালকুলেট করলেও তাই আনসার আসবে। সো আমরা এখন যে দুইটা ভেক্টরের জন্য সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্রগুলো আমরা শিখে ফেললাম। যে সূত্রগুলোকে ইউজ করে আমরা এর পরের ক্লাস থেকে আমরা অনেকগুলো ম্যাথ আমরা সলভ করব, যে ম্যাথগুলো সাজানো থাকবে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা ম্যাথগুলোকে নিয়ে যাব। তো আমরা দেখো আজকে কি কি জিনিস আমরা পড়লাম, সেই জিনিসগুলো তুমি যখন নোট করবে যে কি কি তোমাকে আসলে শেখানো হয়েছে এবং তুমি জিনিসগুলো কিভাবে নোট করবে এবং জিনিসগুলো তুমি কিভাবে আয়ত্ত করবে। আমি বলে দিচ্ছি কি কি জিনিস তুমি আজকে শিখতে পেরেছো। তোমাকে শেখানো হয়েছে রাশি কাকে বলে, তোমাকে শেখানো হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশির এবং স্কেলার রাশির উদাহরণ, তারপর হচ্ছে ভেক্টর রাশির স্কেলার রাশির জন্য ভেক্টর রাশি এবং স্কেলার রাশির জন্য যে কোনটি নিচের স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি, এই টাইপের এমসিকিউ গুলো আমরা পারবো। তারপর হচ্ছে ভেক্টরের কিছু বেসিক আমরা শিখেছি। তারপর বিভিন্ন প্রকার ভেক্টর, যে ভেক্টরগুলো পরীক্ষায় আসে, সেই ক্ষেত্রে তুমি নোট করে রাখতে পারো যে আমি যে 16টা ভেক্টর এর প্রকারভেদ পড়িয়েছি সেগুলো তুমি সুন্দর করে নোট করে ফেলতে পারো। এবং এবং তুমি আরো শিখেছো হচ্ছে ভেক্টর যুগের যে সূত্র, 5টা সূত্র, তার মধ্যে আমরা 4টা সূত্র পর্যন্ত আমরা পড়েছি, সেগুলো কাকে বলে এবং তার বিবৃতি, তার ব্যাখ্যা, এই সব জিনিসগুলো তুমি শিখেছো, সেগুলো তুমি সুন্দর করে নোট করে ফেলবে। তুমি বুঝতে পেরেছো কিনা, তুমি লিখতে পারছো কিনা সেটা দেখবে। এবং সর্বোপরি আমরা সর্বশেষ যে লব্ধির মান এবং দিক নির্ণয়ের জন্য যে দুইটা সূত্র শিখেছি, সেই সূত্রগুলো মনে রাখার টেকনিকও আমি তোমাকে বলে দিয়েছি, সেগুলো তুমি সুন্দর করে আয়ত্ত করে রাখবে আগামী ক্লাসে, যাতে আমরা যে ম্যাথগুলো শুরু করতে পারি। তোমাদের জন্য সর্বশেষ একটা বিশেষ ঘোষণা হচ্ছে, তোমরা এই পুরো ক্লাসটা করবে, করার পরে এই ক্লাসটা সুন্দর করে ক্লাস নোট করে নোট খাতাটা সহ যদি তুমি আমার অফিসে এসে দেখাতে পারো, তাহলে তোমার জন্য সুন্দর একটা গিফট থাকবে। সাথে এই লেকচারগুলোর জন্য বিগত বছরের কি কি প্রশ্ন পরীক্ষা আসছে এবং কি কি প্রশ্নগুলো অ্যাডমিশনের প্রশ্ন আসছে, সেই প্রশ্ন উত্তরের জন্য একটা সুন্দর শীট তোমাকে আমরা অফিস থেকে প্রোভাইড করব। তাহলে সুন্দর করে ক্লাসটা করে রাখবে, এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।